হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ফিজিক্স বিদ্যা। দেখো আমাদের এবিটি সিরিজের কন্টিনিউশন চলছিল। তোমরা জানো আমাদের ইলেকট্রোস্ট্যাটিক্স কমপ্লিট হয়ে গেছে, কারেন্ট ইলেকট্রিসিটিটাও আমরা আপলোড কমপ্লিট হয়ে গেছে। তো বর্তমানে আমরা আর একটা ইউনিট নিয়ে ক্যালকুলেশন করছি না বা সলিউশন তোমাদের দিচ্ছি না, তোমরা জানো। এখন যে আমরা সলিউশনটা আপলোড করছি, দেখো তিনটা ইউনিটকে একসঙ্গে নিয়ে, তার মধ্যে থাকছে কি ম্যাগনেটিজম, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এসি কারেন্ট এন্ড ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। কেমন? তো এই তিনটা ইউনিটকে একসঙ্গে করছি। এই তিনটা ইউনিট থেকে তোমাদের 19 মার্কস আছে, বুঝতে পারলে? 19 নাম্বার আছে। তো অনেকটাই ভাইটাল তোমাদের জন্য, বুঝতেই পারছো তোমরা। এই সিরিজটা কেউই মিস করো না, আমি এক্সপেক্ট করবো তোমাদের কাছ থেকে। কেন দেখো, ম্যাগনেটিজম প্রত্যেকটা ছেলে মেয়েদের কাছে, তোমাদের কাছে একটু কঠিন লাগে। হ্যাঁ, তারপরে তোমার ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন রয়েছে, হ্যাঁ, নট ইজি। তারপরে তোমার রয়েছে দেখো এসি কারেন্ট, ঠিক আছে? তো দেখো এগুলো একটু ভালো করে তোমরা না করলে কিন্তু পরীক্ষায় নামিয়ে আসতে পারবে না। আর 2 নম্বর হচ্ছে, এটা একবার প্র্যাকটিস করে গেলেও সম্ভব নয়, যে তোমাকে বারে বারে একবার রিভিশন মারতে হবে। একবার দুবার রিভিশন মারা দিলে তোমরা পারবে, আই থিঙ্ক। এবার সমস্যা হচ্ছে কি, তোমরা প্র্যাকটিস যদি কম করো তাহলে কিন্তু নামাতে পারবে না। অনেকের দেখো কোশ্চেন রয়েছে, তোমরা জানো প্রত্যেকেই, যে এবিটি থেকে সব কোশ্চেন কমন আসবে নাকি, কি ব্যাপার? মোটেও নয়, বারে বলছি আমি। এবিটি থেকে সব কোশ্চেন যে তোমাকে একদম হুবহু দিয়ে দিবে এমনটা নয়। তো দেখো কোন জায়গা থেকে তারা কোশ্চেন করছে, সেই সোর্সটাকে বোঝার চেষ্টা করো। তোমাদের বারে আমি বলছি, দেখো তোমাদের ফান্ডামেন্টালটা বোঝানোর চেষ্টা করছি আমি, যে কোত্থেকে তোমার থিওরি এসছে, কোন থিওরিটাকে বেশি ফোকাস করছে, ওই থিওরিটাকে তোমরা ভালো করে তোমরা বইতে রয়েছে তোমাদের বিভিন্ন রকম রেফারেন্স বই টুইয়ে তোমরা ব্যবহার করো, সেগুলো তোমরা পড়াশোনা করো, ঠিক আছে? দিলে তুমি দেখবে একটা কোশ্চেন যাবে না। আর একটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যেটা বিষয় হলো তোমাদের কাছে, যে তোমরা বেশি কেউ সাজেশনে যেও না। এখন যদি সাজেশন করতে যাও তাহলে কিন্তু ঠকে যাবে, ঠিক আছে? দেখো সাজেশন করে না তুমি ম্যাক্সিমাম দেখবে একটা অ্যাভারেজ নাম্বার পাওয়া যায়। তো ভালো স্টুডেন্ট হতে গেলে, ভালো রেজাল্ট তোমাকে যদি ক্যারি করতে হয়, তাহলে কিন্তু তুমি জীবনে সাজেশনের উপরে বেরোতে পারবে না। এখনো টাইম আছে, তোমরা ভালো করে প্রত্যেকটা চ্যাপ্টার ভালো করে পড়াশোনা করো। এবিটি সলিউশন তো করাচ্ছি, ওয়ান শট ভিডিও রয়েছে, ওয়ান শট ভিডিও দেখো, ঠিক আছে? দিলে দেখবে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? তো চলো, তো ম্যাগনেটিজমের ইউনিট 3, 4 and 5 আমরা দেখো। ম্যাগনেটিজমটা হচ্ছে ইউনিট 3, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আর এসি কারেন্ট তিনটা মিলে হচ্ছে ইউনিট 4, আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হচ্ছে ইউনিট 5, ঠিক আছে? তো তিনটা ইউনিট আমরা একসঙ্গে করছি। দেখো আমরা সেট 1টা তো প্রিভিয়াস লেকচারে আপলোড করে রেখেছি আমি, যারা এখনো দেখোনি, তো সেট 1টা অতি অবশ্যই দেখো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল তোমাদের পরীক্ষার জন্য, খুব ইম্পর্টেন্ট, আর অনেকটা ক্যালকুলেটিভ, অনেকটা নিউমেরিক্যাল দিয়েছিল। তো সেট 1টাকে কেউ একদম মিস করো না। আর সেট 2টা তো এই যে সেটটা করানো হবে, এটা আরো বেশি ইম্পর্টেন্ট। কেন? এই সেটটা দেখবে তোমাদের ম্যাক্সিমাম থিওরির উপর দিয়ে গেছে, যে থিওরি গুলো মানে এইচএসএ তোমাদের খুব ইম্পর্টেন্ট থিওরি। কেমন? তো এই মানে বিশেষ করে ম্যাগনেটিজম এই সিরিজটা কেউ একদম মিস করো না। কেন? হিউজ মার্কস রয়েছে, 19 মার্কসটা কিন্তু কম নয় এইচএসএ, বুঝলে? তো চলো দেখো, আমরা আজকে সেট 2টা নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে? সেট 2 কি কি থাকবে? ম্যাগনেটিজম, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এসি কারেন্ট, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আমি এই সেটটা থেকে দেখো সমস্ত কোশ্চেন কিন্তু সিলেক্ট করে তোমাদের জন্য সাজানো আছে, ঠিক আছে? তো এমনটা ভাববে না যে কোনো কোশ্চেন মিস হয়ে যাচ্ছে বা অন্য কোনো কোশ্চেন করাচ্ছি না। এই তিনটা ইউনিটের উপরে সমস্ত কোশ্চেন আমাদের এখানে সিলেক্ট করে আমরা এখানে সাজিয়ে রেখেছি। তো একে একে আমরা সলভ করব, কেমন? তো চলো, পেজ নাম্বার হচ্ছে এসসি 15, কেমন? আর বুঝতেই পারছো, দেখো তোমাদের ভালো লাগা চ্যানেল ফিজিক্স বিদ্যা, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। কারণটা বুঝতেই পারছো, এই তো সবে শুরু হলো। এরপরে তোমাদের এইচএস এর পরে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম রয়েছে। তো নিট কেন, জেই কেন, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট কেন, জেএন পাস কেন, ঠিক আছে? তো প্রত্যেকটা এক্সামে তোমরা আপডেট পাবে চ্যানেলটি থেকে, ওকে? ফার্স্ট দেখো আমাদের এখানে তোমরা কোশ্চেনের আমাদের শিডিউলটা একটু জেনে রাখো। আমাদের টোটাল 19 মার্কস, তাই না? আমরা বললাম এখনি 19 মার্কস আসবে। তো সেখানে এমসিকিউ কটা থাকবে? এমসিকিউ থাকবে 5টা, কেমন? এসএকিউ, যেটাকে শর্ট অ্যানসার টাইপ কোশ্চেন তোমরা বলছো, এসএকিউ সেটা হচ্ছে 2টো আসবে। আচ্ছা, 2 মার্কস এর কোশ্চেন আসবে 2টো।
3 মার্কসের কোশ্চেন আসবে একটা, মানে আর হচ্ছে 5 মার্কসের কোশ্চেন থাকবে একটা, ঠিক আছে। তো দেখো সবগুলোকে অ্যাড করলে তোমরা পাবে 19 মার্কস। ওকে, তো দেখো নাম্বারটা কিন্তু যথেষ্ট, বারে বারে বলছি কেউ মিস করো না। আর এগুলোকে তুমি যদি ছাড়তে শুরু করো তাহলে কিন্তু এই যে নাম্বার খুব বাজে আসবে, কেমন। এই চ্যাপ্টারগুলো দেখো আমি অনেকটাই চেষ্টা করব তোমাদের অনেকটা ইজি ভাবে বোঝানোর। চলো নেক্সট, ফার্স্ট দেখো এমসিকিউর ফার্স্ট কোশ্চেন কি দিয়েছে দেখো, সেকশন 1 বলছে আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের ফলে কুণ্ডলীর কেন্দ্রে এবং কেন্দ্র থেকে অক্ষের উপর আর দূরত্বে হবে, এটা আই হবে না, এটা আর দূরত্ব হবে, কেমন। এটা হচ্ছে আর দূরত্বের কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্র যথাক্রমে B1 B2 হলে B1 আর B2 রেশিও তোমাকে বের করতে বলছে, তাই তো। দেখো মানে একদম সহজ, তো এটাতে ঘাবড়ানোর কিছু নেই। দেখো এটা হচ্ছে বায়ো-স্যাভার্টস ল এর অ্যাপ্লিকেশন, তাই না, বায়ো-স্যাভার্টস ল এর অ্যাপ্লিকেশন। ফার্স্ট দেখো বলছে বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে, দেখো একটা বৃত্তাকার কুণ্ডলী আমরা এঁকে ফেলি, এটা হচ্ছে দেখো একটা সার্কুলার আমি যদি লুপ আঁকি, তাই না। কারেন্ট ফ্লো করছে কেমন করে, এই বরাবর আমি ধরে নিচ্ছি কারেন্টটা এই বরাবর ফ্লো করছে। তো তার রেডিয়াস কত, আর রেডিয়াস বলে দিয়েছে, তাহলে ও পয়েন্টে, তাহলে আই অ্যামাউন্ট অফ যদি কারেন্ট ফ্লো করে ও পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত, দেখো আমরা প্রত্যেকেই জানি বৃত্তের কেন্দ্রে ম্যাগনেটিক ফিল্ডটাকে কত মানে কত ধরতে বলে দিয়েছে B1, দেখো তাহলে B1 হচ্ছে বৃত্তের কেন্দ্রে কত হবে না মিউ নট আই বাই কত 2r। ওকে, মিউ নট আই বাই 2r মাথায় রাখবে। দেখো এখানে তো এমসিকিউ না, তো এখানে তো তোমাকে বিশাল ডিডাকশন করে তো দেখানো সম্ভব নয়। ওকে, তো এই জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে, এই জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে, কেন না হলে ম্যাথ করতে পারবে না। এমসিকিউ তে তো বেশি সময় তো নেই তোমার কাছে, এই ফর্মুলাগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে। নেক্সট, এবার কি দেখো বলছে কেন্দ্র থেকে অক্ষের উপর আর দূরত্বে কোন বিন্দুতে, এর ঠিক পরের অ্যাপ্লিকেশন কোনটা ছিল, এই যে দেখো একটা সার্কুলার রিং, এইটা। ওকে, এটা হচ্ছে সার্কুলার রিং, এর রেডিয়াসটাও কত আর, এটা হচ্ছে তার সেন্টার। এবার বলছি সেন্টার থেকে আর ডিসটেন্সে পি পয়েন্ট আমি সাপোজ কনসিডার করলাম, এইখানে ম্যাগনেটিক ফিল্ড কে কত বলে দিয়েছে B2, এখানে ম্যাগনেটিক ফিল্ডটা কত B2। তার ফর্মুলা দেখো আমরা জানি, সেই বায়ো-স্যাভার্টস ল এর অ্যাপ্লিকেশন। আবার এই চ্যাপ্টার এর থিওরি দিয়েছে, বুঝতে পারলে, আমরা একটু পরে করাবো এর ডিটেইলস থিওরিটা আমরা করাবো। তো আপাতত এখানে যখন এমসিকিউ দিয়েছে তার ফর্মুলাটা আমরা লিখে ফেলি, তাহলে B2 তাই তো কত হবে না দেখো মিউ নট আই বাই 2 ইনটু r স্কয়ার বাই r প্লাস r স্কয়ার প্লাস এখানে কত ধরেছি r ডিসটেন্স ধরেছি। দেখো আমরা বলেছিলাম এখানে আমরা এনি ডিসটেন্স ধরি, যে কোনো দূরত্ব আমরা ধরি এখান থেকে এই পর্যন্ত, কিন্তু এখানে তোমাকে বলে দিয়েছে r দূরত্বে, তার মানে x ইকুয়াল টু এখানে কত r হবে, তাহলে x এর জায়গায় আমরা আর x লিখছি না r লিখবো, হ্যাঁ কি না, x এর জায়গায় আমরা r লিখবো, ঠিক আছে, a টু দি পাওয়ার 3/2 হবে। ওকে, টু দি পাওয়ার 3/2। তাহলে দেখো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি আর একটু, তাহলে মিউ নট আই বাই 2 হয়ে গেল ইনটু দেখো r স্কয়ার বাই কত হচ্ছে বলো তো 2, তার মানে এটা হচ্ছে √2 এর কিউব বলতে পারি ইনটু দেখো মানে 2r স্কয়ার, তো মানে তোমার ভিতরে r স্কয়ার প্লাস r স্কয়ার 2r স্কয়ার, তাহলে 3/2 হচ্ছে, তার মানে কত হচ্ছে √2 ইনটু মানে √2 টু দি পাওয়ার কিউব, হ্যাঁ কি না। নেক্সট আর কত হচ্ছে r স্কয়ার আছে, দেখো 2 2 কেটে যাচ্ছে, তার মানে কত r কিউব হচ্ছে, হ্যাঁ কি না। তার মানে দেখো এই পার্টটা যদি কাটি তাহলে এই পার্টটা পড়ে থাকবে, এইটা হচ্ছে আমার ফর্মুলা। নেক্সট এদেরকে রেশিও করতে বলেছে, বাস এবার রেশিও করে ফেলবো আমরা। দেখো এখানে B1 B2 যদি করি তাহলে কত হবে, এদেরকে রেশিও করলে দেখো মিউ নট আই বাই 2r, মিউ নট আই বাই 2r, এটা কেটে গেল, দেখো শুধু এইটা পার্ট। তার মানে দেখো এটা আগে বাই করে দাও, আগে তোমরা বাই করে দাও, কেমন। তাহলে বাই করলে কত হচ্ছে দেখো B1 বাই B2, তারপরে রেশিও দিয়ে চলে এসেছে।
তাহলে দেখো মিউ নট আই বাই 2r বাই কত হচ্ছে না মিউ নট আই বাই 2 ইনটু রুট 2 এর হোল কিউব ইনটু r হচ্ছে। দেখো এখানে যদি আমরা করি তাহলে কি পাবো না রুট 2 এর হোল কিউব বাই 1 হচ্ছে। দেখো সবগুলো কাটাকাটি হয়ে যাবে, 2r কাটবে, ঠিক আছে, মিউ নট আই কাটবে, তার মানে পড়ে থাকবে কত রুট 2 কিউব, তাই তো? তাহলে রুট 2 কিউব মানে কত জানি 2 রুট 2, হ্যাঁ কি না? তাহলে দেখো মানে স্কয়ার হলে তো একটা 2 বেরিয়ে চলে এলো আর একটা রুট পড়ে আছে 2 বাই 1, দ্যাট মিন্স আমাদের কত হচ্ছে রেশিওটা b1 b2 সমান কত হবে 2 রুট 2 1, কেমন? এইটা হচ্ছে তোমার ফর্মুলা। তাহলে দেখো এখানে অপশনটা দেখো, অপশন সি তে দিয়েছে দেখো 2 রুট 2 1, কেমন? অপশন সি তে 2 রুট 2 1, ক্লিয়ার? তাহলে অপশন সি। ওকে, নেক্সট। তো দেখো আমাদের সেকেন্ড এমসিকিউটা কি বলেছে, বলছে একটি চুম্বকীয় ইস্পাতের তারকে বাঁকিয়ে এল অক্ষের মতো আকৃতি দেওয়া হলো, এল এর একটি বাহু 4 সেন্টিমিটার এবং অপর বাহুটি হচ্ছে 3 সেন্টিমিটার, বাঁকানোর আগে চৌম্বক ভ্রামক ক্যাপিটাল এম হলে পরে কত হবে, কেমন? তো দেখো প্রথমে আমরা কি করব, একটা তামার তারকে এরকম করে লম্বা করে একটা তামার তার ধরবো। ওকে, তাহলে লম্বা করে তামার তার ধরলে তার লেন্থটা কত হবে সেইটা আমাকে জানতে হবে। আমরা কনসিডার করলাম স্মল এল। ওকে, তো এটা একটা বার ম্যাগনেট হবে। দেখো একটা মানে তোমার কি বলছে চুম্বকিত ইস্পাতের তার, তাই কি? চুম্বকিত ইস্পাতের তার মানে কি একটা ম্যাগনেট ফর্ম করবে। ম্যাগনেট ফর্ম করলে কি হবে, তার ম্যাগনেটিক পোল স্ট্রেন থাকবে, মেরু শক্তি থাকবে। সাপোজ এইখানে তুমি ধরে নাও প্লাস এম, এটা হচ্ছে মাইনাস এম, ক্লিয়ার? তো এখানে চৌম্বক ভ্রামকটা কত বলে দিয়েছে ক্যাপিটাল এম, তোমাকে বলেই দিয়েছে চৌম্বক ভ্রামকটা হতে হবে কত ক্যাপিটাল এম, ক্লিয়ার? তাহলে এখানে আমরা কি করব, দেখো এখানে প্রথম ক্ষেত্রে যে এলটা সমান কত হবে, দেখো এখন জানি না এলটা, তো নেক্সট কন্ডিশন কি হয়েছে, এই তারটাকে বাঁকিয়ে কি করা হয়েছে এল দৈর্ঘ্য করা হয়েছে, নাকি এরকম করে দৈর্ঘ্য করা হয়েছে না? তো একটা সাইড দেখো 4 সেন্টিমিটার এবং আরেকটা সাইড দেখো 3 সেন্টিমিটার, তাই না? বেশ, তাহলে এইটা একটা বার ম্যাগনেটের মতো ফর্ম করছে, যার পোল স্ট্রেন হচ্ছে প্লাস এম আর একটা হচ্ছে কি মাইনাস এম। তাহলে এই যে দেখো এই মানে তোমার যে তারটাকে বাঁকিয়ে তো এল দৈর্ঘ্য করেছি, তাহলে এই এল দৈর্ঘ্যের টোটাল লেন্থ, তাহলে এই যে স্মল এল এর মানটা কত হবে, এর লেন্থ যা হবে টোটাল লেন্থটা হবে স্মল এল। তাহলে এখানে আমরা স্মল এল সমান কি বলতে পারি, দেখো 4 প্লাস 3 সমান হচ্ছে 7 সেন্টিমিটার, ক্লিয়ার? তাহলে টোটাল স্মল এলটা কত হচ্ছে তোমার 7 সেন্টিমিটার, তাই না? নেক্সট, এবার এর জন্য চৌম্বক ভ্রামক কত, দেখো চৌম্বক ভ্রামকের ফর্মুলা আমরা একটু লিখি, চৌম্বক ভ্রামক, তাহলে চৌম্বক ভ্রামক ক্যাপিটাল এম সমান কত হয়, ক্যাপিটাল এম সমান দেখো ম্যাগনেটিক পোল স্ট্রেন্থের সঙ্গে মানে চৌম্বকের মেরু শক্তির সঙ্গে চৌম্বক ভ্রামকের সম্পর্ক জানি, ক্যাপিটাল এম ইকুয়াল টু স্মল এম ইনটু এল, হ্যাঁ কি না? বেশ, এইটা হচ্ছে আমার কাছে ফর্মুলা। তাহলে আমরা বলতে পারি স্মল এম সমান কত, ম্যাগনেটিক পোল স্ট্রেন্থটা কত হবে না ক্যাপিটাল এম বাই হচ্ছে এল। আচ্ছা, এল এর ভ্যালু কত বের করেছি 7, তাহলে দেখো ক্যাপিটাল এম বাই 7 হয়ে গেল, ক্লিয়ার? তাহলে প্রথম ক্ষেত্রে আমরা চৌম্বক ভ্রামক কত ধরেছি ক্যাপিটাল এম, ঠিক আছে, যে তোমাকে কনসিডার করতে বলেও দিয়েছে। তো এখানে পোল স্ট্রেন্থ কত স্মল এম, তাহলে এম বাই এম, ক্যাপিটাল এম বাই 7। ওকে, নেক্সট সেকেন্ড কেসে দেখো, সেকেন্ড কেসে আমরা কি করলাম, সেকেন্ড কেসে দেখো ম্যাগনেটিক পোল স্ট্রেন্থ তো চেঞ্জ হবে না, এটা হচ্ছে প্লাস এম, এটা হচ্ছে মাইনাস এম। ওকে, তাহলে দুটো পোল স্ট্রেন্থের মধ্যে পারপেন্ডিকুলার ডিসটেন্স কত, দেখো এইটা হচ্ছে দুটো পোল স্ট্রেন্থের মধ্যে পারপেন্ডিকুলার ডিসটেন্স, প্লাস এম থেকে মাইনাস এম এর ডিসটেন্স কত হবে, দেখো এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, বুঝতেই পারছো সমকোণী ত্রিভুজ। তো এটা দেখো অতিভুজ, তাহলে অতিভুজের ফর্মুলা কি হয় না রুট ওভার অফ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তো নাকি? বেশ, তাহলে কত হবে, এটা 5 হয়ে যাবে না? তাহলে দেখো এখন যে পারপেন্ডিকুলার ডিসটেন্স পেলাম দুটো পোল স্ট্রেন্থ বা মেরু শক্তির মধ্যে, তাকে এল প্রাইম বলছি। তাহলে এল প্রাইম ইকুয়াল তাহলে এখন কত হয়ে গেল
5 সেন্টিমিটার হয়ে গেল, নাকি না? তাহলে সেকেন্ড কেস, তাহলে এটা হচ্ছে ফার্স্ট কেস। তাহলে সেকেন্ড কেসের ক্ষেত্রে চলে এসো। সেকেন্ড কেসে চৌম্বক ভ্রামক তাহলে সেকেন্ড কেসে চৌম্বক ভ্রামক কত হবে গো? m প্রাইম ধরে নাও। তাহলে m প্রাইম সমান কত? তাহলে দেখো মেরু শক্তি তো চেঞ্জ হবে না, মেরু শক্তি যাই ছিল তাই হবে, স্মল m ইনটু তাদের মধ্যে পারপেন্ডিকুলার ডিসটেন্স কত? l প্রাইম। বাস, তাহলে m এর জায়গায় ভ্যালু বসিয়ে দাও। m এর জায়গায় কত? ক্যাপিটাল M বাই 7 আর l প্রাইমটা কত বের হলো? 5। ওকে, তাহলে দেখো 5 বাই 7 ইনটু m হবে, তাহলে 5 বাই 7 ইনটু ক্যাপিটাল M। ওকে, তাহলে 5 বাই 7 ইনটু ক্যাপিটাল M। বেশ, তাহলে এইটাকে দেখো ফ্র্যাকশন নাও কত হচ্ছে? এটা 50 মানে 7, তাই তো? 7 7 49। আচ্ছা, তাহলে দেখো 7.1 হবে। এই যে ডি অপশনটা দেখো ঠিক হবে, যে এই যে দেখো এটাকে তোমরা কাটাকাটি করলেই পাবে 0.714 নাকি 0.714 ইনটু m। তাহলে দেখো এখানে অপশন ডি টা কারেক্ট। ওকে, চলো নেক্সট দেখো। নেক্সট এর এমসিকিউটা দেখো, বলছে 40 হেনরি সাবেসাঙ্গের একটি কুণ্ডলী 8 ওহমের রোধ এবং 2 ভোল্ট ব্যাটারির সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত করা হলো। বর্তনীর সময় ধ্রুবক, এখানে টাইম কনস্ট্যান্ট কত আছে সেইটা বের করতে হবে। ঠিক আছে, টাইম কনস্ট্যান্ট, সময় ধ্রুবক। ঠিক আছে, দেখো তোমাদের কাছে এইটা হয়তো একটু অজানা থাকতে পারে, কারণ টাইম কনস্ট্যান্ট তোমাদের হয়তো এইচএস লেভেলে খুব একটা আসে না, সমস্ত জয়েন্ট নিট লেভেলের এই সমস্ত কোশ্চেন থাকে। তো এটা তোমরা ভালো করে করে রাখো, কারণ একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন হলে কিন্তু এই সমস্ত টাইম কনস্ট্যান্ট দিয়ে তোমাদের থিওরি আসবে। কেমন? তো চলো এখানে কি কি ডাটা দিয়েছে আগে লিখে ফেলি। এল এর ভ্যালু কত বলেছে? 40 হেনরি। বেশ, একটি কুণ্ডলীতে আর রেজিস্ট্যান্স কত দিয়েছে? 8 ওহম বলে দিয়েছে। আচ্ছা, তাহলে ব্যাটারির ভোল্টেজ কত বলে দিয়েছে? 2 ভোল্ট ব্যাটারির সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত করা হলো। তার মানে ফিগারটা হবে এইটা। দিয়ে তুমি একটা ব্যাটারির সঙ্গে কানেক্ট করে দাও। দেখো 2 ভোল্ট, এটা হচ্ছে হেনরি, এল ইন্ডাক্ট্যান্স, এটা হচ্ছে রেজিস্টার। আর কেমন? তাহলে এখানে টাইম কনস্ট্যান্ট কত হবে? দেখো টাইম কনস্ট্যান্টের ফর্মুলা তোমাকে মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, দেখো টাইম কনস্ট্যান্ট আমরা টাও দ্বারা রিপ্রেজেন্ট করব। ঠিক আছে, টাও সমান কত হবে না ক্যাপিটাল এল বাই আর। কত হবে? ক্যাপিটাল এল বাই আর হয়। কেমন? দেখো ক্যাপিটাল এল এর ভ্যালু কত? 40 হেনরি বাই আর এর ভ্যালু কত? 8 নাকি? তার মানে কত এটা? তাহলে 5। তাহলে হবে কত? টাইম কনস্ট্যান্ট হচ্ছে 5 সেকেন্ড। তাহলে টাইম কনস্ট্যান্ট কত হলো? 5 সেকেন্ড। তাহলে দেখো অপশন সি নাকি? অপশন সি তে রয়েছে দেখো 5 সেকেন্ড। তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যানসার। অপশন সি ক্লিয়ার। নেক্সট দেখো, একটি আদর্শ ট্রান্সফরমারের প্রাথমিক এবং গৌণ কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত 2:1। ইনপুট ভোল্টেজ কত? 440, তাই তো? ভোল্ট হলে আউটপুট ভোল্টেজ কত হবে? দেখো ট্রান্সফরমারের একটাই মেথড আছে, সেটা হচ্ছে এইটা। ঠিক আছে, বেশি কিছু লং থিওরি নেই তোমাদের, ট্রান্সফরমার একটাই মেথড আছে, যেটা হচ্ছে এইটা। কেমন? তাহলে চলে এসো। তাহলে আমরা কি জানি ট্রান্সফরমারের ক্ষেত্রে? ঠিক আছে, একটাই বেসিক রুল। কি না, দেখো এনপি বাই এনএস ইকুয়াল টু ভিপি ভিএস, নাকি না? তাহলে টার্ন নাম্বারের সঙ্গে ইনপুট ভোল্টেজ অথবা আউটপুট ভোল্টেজ তার টার্ন নাম্বারের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল, তাই না? তাহলে দেখো এই পিটাকে কি বলছি? প্রাইমারি, মানে এটা হচ্ছে ইনপুট। পিটাকে আমরা বলছি প্রাইমারিটাকে বলছি ইনপুট, নাকি না? প্রাইমারি কয়েলটাকে বলবো আমরা ইনপুট। সেকেন্ডারি কয়েল যে এস ধরেছি সেটাকে বলবো আমরা আউটপুট। ওকে, তাহলে সেকেন্ডারিটাকে বলবো আমরা আউটপুট। ক্লিয়ার? তাহলে এখানে কি কি বলে দিয়েছে? প্রাথমিক মানে প্রাইমারি, গৌণ মানে সেকেন্ডারি। ঠিক আছে, প্রাইমারি ও সেকেন্ডারি কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত। তাহলে কত? 2/1। তাহলে দেখো এনপি বাই এনএস সমান কত? 2/1 ইকুয়াল টু
দেখো ভিপি বাই ভিএস, ভিপিটা কি বললাম ইনপুট ভোল্টেজ, তাহলে ভিপিটা হচ্ছে আমাদের ক্ষেত্রে ইনপুট ভোল্টেজ নাকি, এটা হচ্ছে ইনপুট ভোল্টেজ, আর ভিএস টা কি বলবো আউটপুট ভোল্টেজ। ওকে বেশ, আমাকে বের করতে বলছে কি ইনপুট ভোল্টেজ আমাকে সাপ্লাই করে দিয়েছে, তার মানে ভিপির ভ্যালু দিয়ে দিয়েছে নাকি, ভিপির ভ্যালু কত 440 বাই কত আউটপুট ভোল্টেজ বের করতে বলছে, মানে ভি সেকেন্ডারিটা বের করতে বলছে নাকি, বেশ সিম্পল। তাহলে কত হবে 440 বাই 2 সমান কত 220। ওকে ক্লিয়ার, দেখো 220 কোথায় আছে, আচ্ছা অপশন এ 220 ভোল্ট। তাহলে একটা ট্রান্সফরমারের আউটপুট ভোল্টেজ কত পেয়ে গেলাম, যখন ইনপুট ভোল্টেজ 440 ভোল্ট তখন আউটপুট ভোল্টেজ কত পেয়ে গেলাম 220 ভোল্ট। ক্লিয়ার, চলো নেক্সট কি বলছে, কোন তড়িৎ চুম্বকীয় তরঙ্গের 48 ভোল্ট পার মিটার বিস্তারের তড়িৎ ক্ষেত্র 2 × 10⁻10 হার্টজ কম্পাঙ্কে স্পন্দিত হয়, উক্ত তরঙ্গের চৌম্বক ক্ষেত্রের বিস্তার কত হবে। ঠিক আছে, চলো দেখো কি কি ডাটা দিয়েছে আমরা একটু লিখে নিই। তাহলে ইলেকট্রিক ফিল্ড বলে দিয়েছে কত গো 48 ভোল্ট পার মিটার। ওকে নেক্সট ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক কত বলে দিয়েছে 2 × 10⁻10 হার্টজ। ওকে উক্ত তরঙ্গের চৌম্বক ক্ষেত্রের বিস্তার কত হবে, মানে বি সমান কত হবে তোমাকে বের করতে বলছে। ক্লিয়ার, একদম ইজি, কিছুই নেই, মানে তোমরা জানো দেখো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তো মানে 2 পাতা না 3 পাতা পড়তে হয়, তার মধ্যে দেখো মানে সবথেকে মোস্ট পপুলার ম্যাথ যেটা হচ্ছে সেটা হচ্ছে এইটাই। আমরা কি জানি গো তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বেগ c সমান e বাই b জানি, তাই না, e বাই b জানি। তাহলে বের করতে বলছে দেখো ম্যাগনেটিক ফিল্ড। ওকে তার মানে দেখো ইলেকট্রিক ফিল্ড বাই c হবে, সিটা কি শূন্য মাধ্যমে আলো হবে, বসিয়ে দাও কাজ শেষ। 48 আচ্ছা বাই 3 × 10⁻8 হয়ে যাবে না। তাহলে দেখো 16 × 48 নাকি 16 তাহলে 16 × 10⁻8 হবে। তাহলে এটা কি অপশনে আছে 16 না 7 আছে, আচ্ছা এইটা হবে 1.6 করে দিয়েছে, মানে স্বাভাবিক কথা তুমি সাজিয়ে নাও 1.6 × 10⁻- কত হবে 7 হয়ে যাবে না, কেন একটা ঘর শিফট করা হচ্ছে। বেশ তাহলে 1.6 × 10⁻⁻7 হবে। তাহলে এটা হচ্ছে টেসলা, কেন চৌম্বক ক্ষেত্রের একক আমরা কি জানি টেসলা জানি, তাই তো বাস। তাহলে অপশন হচ্ছে কত ডি, অপশন হচ্ছে ডি। ক্লিয়ার, নেক্সট তাহলে দেখো এমসিকিউ আপাতত আমাদের শেষ, এবার আমরা চলো এসিকিউ তে যাব। তো দেখো এমসিকিউ গুলো যথেষ্ট ইন্টারেস্টিং বুঝতেই পারছো, এবং সবগুলো বলবো না, বিশাল লেন্দি পড়েছে। দেখো আমি তোমাদের বোঝানোর জন্য কিন্তু অনেক বেশি থিওরি করাচ্ছি, কিন্তু এত থিওরি তোমরা লিখতেও যাবে না, আর এক্সামে এত করতে গেলে টাইমও পাবে না, কেমন। তো তোমরা একটু স্পেসিফাই ওয়েতে একটু করো, যেরকম বলেছিলাম যতটা ম্যাক্সিমাম তোমাদের মনে রাখা যায় ওই ফর্মুলাতে যেও, কেমন। চলো নেক্সট দেখো, এবার হচ্ছে দেখো এসিকিউ নাকি, আচ্ছা 2 এর 1 এর দাগ। আচ্ছা বলছে কোন পদার্থের আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা, আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা সাইন কি গো 1 নম্বরে আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা সাইন কি μr নাকি, রিলেটিভ পারমিএবিলিটি। আচ্ছা কত বলেছে 1.00004। ওকে আচ্ছা হলে চৌম্বক প্রবণতা কত হবে, মানে কাপ্পা, আমরা তাই তো কাপ্পা ইউজ করি, বা তোমরা কাই যেরকম মানে যেরকম বইতে তার নোটেশন দিয়েছে তো তোমরা ইউজ করতেই পারো। ঠিক আছে, তো আমরা দেখো কাপ্পা কে দ্বারা যদি আমরা ডিনোট করি, তাহলে আমরা কি জানি গো চৌম্বক প্রবণতা কে সমান কত μr-1। এটা দেখো মোস্ট পপুলার একটা রিলেশন, এবং তোমাদের পরীক্ষার আসার মতন রিলেশন, এটা কেমন খুব ইম্পর্টেন্ট, এই যে রিলেশনটা প্রুফ করতে আসে, কেমন। নেক্সট তাহলে k = μr-1 এর ভ্যালু পুট করো, μr এর মান কত 1.00004 - 1, দ্যাট মিন্স आंसर কত 0.00004 হবে। ক্লিয়ার, তাহলে
0.00004। তার মানে এখানে চৌম্বক প্রবণতা কত হবে? এইটা 0.00004। ক্লিয়ার? নেক্সট, কোন কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ 1 ওয়েবার বলতে কি বোঝো? দেখো এগুলো মোটামুটি থিওরিটিক্যাল জিনিস। তোমরা কি জানো? ওয়েবারে তোমরা সরি তোমার লেঞ্জের ফর্মুলাতে চলে যাও, ঠিক আছে? লেঞ্জের ফর্মুলা কি ছিল? লেঞ্জের ফর্মুলা যে ইলেকট্রোমোটিভ ফোর্স মানে তড়িৎ চালক বল, আবিষ্ট তড়িৎ চালক বল E সমান তাহলে কত হবে? আবিষ্ট তড়িৎ চালক বল E ইকুয়াল টু হয় কত? মাইনাস অফ d ফাই dt। ঠিক আছে? তাহলে ফাইটা কি বলছিল? চৌম্বক ফ্লাক্স নাকি ম্যাগনেটিক ফ্লাক্স নাকি? বেশ, তাহলে ম্যাগনেটিক ফ্লাক্সের একক কি তো ওয়েবার, ম্যাগনেটিক ফ্লাক্সের একক কি তো ওয়েবার নাকি? তাহলে দেখো আমরা বলতে পারি যে d ফাই ইকুয়াল টু তাহলে কত হবে? মাইনাস অফ E ইনটু dt। ক্লিয়ার? তাহলে এখানে একটু তোমরা কনসিডার করে নাও যে কোন একটা কুণ্ডলীতে হ্যাঁ একক সময়ে তার যদি আবিষ্ট তড়িৎ চালক বলের মান 1 ভোল্ট হয়, ভালো করে মাথায় রাখবে, কোন কুণ্ডলীতে একক সময়ে বা প্রতি সেকেন্ডে তার যদি আবিষ্ট তড়িৎ চালক বল যদি 1 ভোল্ট হয়, তবে ওই কুণ্ডলীর সঙ্গে যত পরিমাণ চৌম্বক ফ্লাক্স বা চৌম্বক বলরেখা জড়িত হয় তাকেই আমরা বলছি 1 ওয়েবার। তার মানে আমরা কি বলতে পারি? যদি যদি একে ম্যাথমেটিক্যাল কি রকম লিখবো? E ইকুয়াল টু 1 ভোল্ট এবং dt ইকুয়াল টু 1 সেকেন্ড। ঠিক আছে? যদি হয় তাহলে এখন আমরা কি লিখতে পারি? d ফাই ইকুয়াল টু 1। d ফাই ইউনিট কি হবে? ওয়েবার। আমরা জানি চৌম্বক ফ্লাক্সের মানে ম্যাগনেটিক ফ্লাক্সের ইউনিট হচ্ছে ওয়েবার। ঠিক আছে? তাহলে বলছে কোন কুণ্ডলীতে প্রতি সেকেন্ডে 1 ভোল্ট যদি তড়িৎ চালক বল তৈরি করতে গেলে আমাকে 1 ওয়েবার চৌম্বক ফ্লাক্স তার সঙ্গে লিংকড হতে হবে নাকি? তার সঙ্গে জড়িত হতে হবে। ক্লিয়ার? তাহলে এইটাকে আমরা ওয়েবার বলা হয়। ক্লিয়ার? চলো নেক্সট কি বলছে গো? 50 হার্টজ কম্পাঙ্কের এসি প্রবাহ শূন্য থেকে সর্বোচ্চ মানে পৌঁছাতে কত সময় লাগে? এটা দেখো খুব ইন্টারেস্টিং কোশ্চেন এটা। ঠিক আছে? এটা প্রত্যেক বছর তোমাদের এবিটিতে রিপিট করে, প্রত্যেক বছর। তো তোমাদের পরীক্ষার জন্য এটা তো খুবই ইম্পর্টেন্ট বলবো আমি। তো দেখো এর পরের কোশ্চেনটা দেখো, তো আমাকে নেক্সট পেজে যেতে হবে। দেখো 50 হার্টজ কম্পাঙ্কের এসি প্রবাহ শূন্য থেকে সর্বোচ্চ মানে পৌঁছাতে কত সময় লাগবে? ভালো করে বুঝবে জিনিসটা। নেক্সট, একটা এসি কারেন্টের আমি যদি একটা গ্রাফ আঁকি তাহলে কেমন লাগে দেখো। দেখো এটা আমি টাইমের রেসপেক্টে আমি যদি একটা কারেন্টের গ্রাফ আঁকি, তাই তো কেমন হবে? সাইন ওয়েভ হয় না? আমরা তো জানি। দেখো ভি ইকুয়াল টু কত জানি গো? এসির ক্ষেত্রে ভি ইকুয়াল টু ভি নট সাইন অফ ওমেগা টি প্লাস ফাইটাই তুমি দিতে পারো অথবা থিটা যা পারো দাও, আলফা থিটা যা পারো দাও। আই ক্ষেত্রেও একই রকম, আই নট সাইন অফ ওমেগা টি প্লাস থিটা, আরে সরি আলফা দিয়েছি যখন আলফাই দাও, কোনো অসুবিধা নেই। এটা যদি আলফা 1 আলফা 2 বা 0 আলফা দিতেই পারো, যা পারো করো। ঠিক আছে? তো দেখো এইরকম মানে একটা সাইন ওয়েভ ফর্ম করছে, একটা সাইন ওয়েভ ফর্ম করছে নাকি? তাহলে দেখো তাহলে সাইনের ওয়েভটা আমি আঁকি এরকম করে, নাকি না? এটা তো সাইন ওয়েভ নাকি? তো এইটা হচ্ছে তাহলে কি? এইটা হচ্ছে ফুল পিরিয়ড ক্যাপিটাল টি, নাকি না? এইটা হচ্ছে ফুল পিরিয়ড, এটা হচ্ছে দেখো ও থেকে শুরু হবে, এটা হচ্ছে টি মানে ফুল পিরিয়ড, মানে একটা সাইকেল কমপ্লিট হলো, নাকি না? তাহলে এই পর্যন্ত আসতে পার্টিকেলটা যত সময় লাগছে, ক্লিয়ার, তাকে আমরা বলছি টাইম পিরিয়ড। তাহলে এখানে ফ্রিকোয়েন্সি কত বলেছে? আমাকে ফ্রিকোয়েন্সি বলে দিয়েছে কত? 50 হার্টজ। এসি কারেন্টের ফ্রিকোয়েন্সি বলছে 50 হার্টজ। তাহলে আমি টাইম পিরিয়ডটা বের করে ফেলি। তাহলে দেখো টাইম পিরিয়ড কত হবে? পর্যায়কাল টাইম পিরিয়ডটা ক্যাপিটাল টি সমান তাহলে কত গো? 1/নিউ, নাকি না? তাহলে 1/50 বাস পড়ে থাক 1/50, আর আমি এখানে দরকার নেই, পড়ে থাক। 0.2 সম্ভবত হবে, 100, হ্যাঁ ঠিক আছে 0.2 হবে। ক্লিয়ার? থাক এত সেকেন্ড। নেক্সট দেখো এবার কারেন্টকে শূন্য থেকে ম্যাক্সিমাম পজিশনে পৌঁছাতে হবে, তাই তো?
দেখো এই টাইম পিরিয়ডটাকে না, যে টোটাল টাইম পিরিয়ডটাকে আমি যদি কোয়ার্টারলি আমি যদি ডিভাইড করি তাহলে কি হবে? দেখো এখান থেকে এই পর্যন্ত আমি টাইমটাকে ধরে নিতে পারি t/4, এইখান পর্যন্ত আমি ধরে নিতে পারি t/2, এখানে আমরা ধরে নিতে পারি 3t/2, 3t/4 সরি, ঠিক আছে? আর এটা হচ্ছে t। ক্লিয়ার না? অসুবিধা আছে? এবার দেখো কারেন্ট, এটা ভালো করে বুঝবে, এইখানে ফিজিক্স আছে। দেখো কারেন্টটাকে জিরো থেকে কোথায় যেতে হবে বলছে? জিরো থেকে ম্যাক্সিমামে যেতে হবে। দেখো এখান থেকে কারেন্ট জিরো থেকে একদম টপে গেল, তাই তো? এই টপে যেতে তার কত টাইম লাগছে? জিরো থেকে কারেন্টটা ম্যাক্সিমাম পজিশনে পৌঁছাতে গেলে কত সময় লাগছে? দেখো t/4 সময়, হ্যাঁ কি না? t/4 সময় সে দেখো একদম পিকে পৌঁছাচ্ছে কারেন্টটা। না দেখো আইটাকে জিরো থেকে তো কত দিকে যেতে হবে? ম্যাক্সিমামে যেতে হবে। জিরো থেকে ম্যাক্সিমামে যদি যেতে হয় তাহলে কত টাইম লাগছে? তাহলে এখানে t স্মল t আমি ধরে নিচ্ছি, স্মল t টাইম লাগছে। সেই স্মল t টা কত? এখানে t/4, হ্যাঁ কি না? t/4 ভ্যালু বসিয়ে দাও, তাহলে t এর মান কত গো? তাহলে 1/15 এটা করব, তাহলে 200, ঠিক আছে? তাহলে t এর মান কত? 1/200 সেকেন্ড, 1/200 সেকেন্ড। ক্লিয়ার? এবার এটাকে তুমি যদি পয়েন্টে করো তাহলে 0.05 টাইম মেবি হবে, যাই হোক এটা ক্যালকুলেটর করবে তুমি পেয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এখানে কত টাইম লাগবে জিরো থেকে তাহলে পিকে যেতে, একদম ম্যাক্সিমামে যেতে, তাহলে কত সময় লাগছে? 1/200 সেকেন্ড। ক্লিয়ার? 1/200 সেকেন্ড। ওকে, নেক্সট E ইকুয়াল টু, দেখো 10 টু দি পাওয়ার -5 sin অফ 12 * 10 টু দি পাওয়ার 5t - 4 * 10 টু দি পাওয়ার 7 x। ওকে, তাহলে তরঙ্গটির বেগ এবং সংশ্লিষ্ট চৌম্বক ক্ষেত্রের সমীকরণ নির্ণয় করো। কি কি দরকার? না ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ভেলোসিটি, আর কি দরকার গো? চৌম্বক ক্ষেত্রে, মানে তোমার সমীকরণ মাথায় রাখবে, সমীকরণ। ওকে, শুধু চৌম্বক ক্ষেত্র নয় কিন্তু সমীকরণ বলেছে। বেশ, চলো। আচ্ছা, এখানে এই ইকুয়েশনকে আমরা কি কি কম্পেয়ার করতে পারি কেমন ভাবে? আমরা জানি দেখো E0 ইকুয়াল টু E0 sin অফ ওমেগা টি মাইনাস kx, হ্যাঁ কি না? বেশ, এখান থেকে আমরা কম্পেয়ার করব। তাহলে E0 সমান কত? E0 ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -5। ওকে, আচ্ছা, ওমেগা সমান কত? এখানে ওমেগা ইকুয়াল টু, আগে থেকে আমি একটু লিখে নিই, 10 টু দি পাওয়ার 5। k এর ভ্যালু কত? এখানে 4 * 10 টু দি পাওয়ার 7। ওকে, বাস, দেখো যা যা আমি কম্পেয়ার করে ডাটা লেখা হলো। এরপরে দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে? তরঙ্গটির বেগ। তাহলে তরঙ্গটির বেগ বলো তোমরা। এই ভিডিওটা পজ করে নাও, দিয়ে বলো দেখি ভেলোসিটি কত হবে। দেখো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ভেলোসিটি কিন্তু এই রকম ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ডের উপরে ডিপেন্ড করে না, ঠিক আছে? কি হয় না, এখানে বলেছে দেখো ইলেকট্রিক ফিল্ডের ফ্রিকোয়েন্সি চেঞ্জ করছো, যাই চেঞ্জ করো না কেন, ঠিক আছে, কিন্তু ভেলোসিটি চেঞ্জ হবে না। কেন? দেখো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ভেলোসিটিকে মানে কার সঙ্গে সমান ধরি? শূন্য মাধ্যমে আলোর বেগের সমান, তাই না? শূন্য মাধ্যমে আলোর বেগের সমান। তাহলে এখানে তাহলে c সমান কত? তরঙ্গের বেগ c সমান কত হবে? না 3 * 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড, হ্যাঁ কি না? দেখো এটা যাই হোক না কেন, তোমার এখানে ইকুয়েশন যাই চেঞ্জ করুক না কেন, ওমেগা কে যা চেঞ্জ করুক না কেন, কিন্তু দেখো মানে তরঙ্গের বেগের কোনো পরিবর্তন হবে না। 3 * 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? যদি মিডিয়াম চেঞ্জ করে তবেই আলাদা ব্যাপার। ওকে, কিন্তু দেখো শূন্য মাধ্যম রয়েছে তো, তাই 3 * 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড হবে। ক্লিয়ার? নেক্সট দেখো এরপরে বলেছে দেখো সংশ্লিষ্ট চৌম্বক ক্ষেত্রের সমীকরণ নির্ণয় করো। সংশ্লিষ্ট চৌম্বক ক্ষেত্রের সমীকরণ দেখো এখানে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডটার আগে ইন্টেন্সিটি বের করে ফেলি বা পিক ভ্যালু বের করে ফেলি। দেখো আমাকে দরকার কি? B0 টা আগে আমাকে দরকার, হ্যাঁ কি না? আমরা জানি কি, দেখো আমরা জানি
ঠিক গো আমরা জানি দেখো এখানে তোমার কি গো সি ইকুয়াল নাকি ই নট বাই বি নট ক্লিয়ার তাহলে বি নট সমান কত হবে দেখো তাহলে বি নট ইকুয়াল টু কত হবে ই নট বাই সি ওকে এবার ভ্যালু পুট করো দেখো তাহলে এখানে বি নট সমান কত হবে বি নট সমান দেখো ই নট এর ভ্যালু কত 10 টু দি পাওয়ার -5 নাকি বাই আচ্ছা 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 ক্লিয়ার বেশ এখানে ভ্যালু পুট করে দাও তাহলে দেখো 10 টু দি পাওয়ার -5 বাই 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 কত হচ্ছে 3.33 ইনটু 10 টু দি পাওয়ার -14 এটা টেসলা হয়ে গেল নাকি না বেশ এবার বলেছে সমীকরণ মাথায় রাখবে সমীকরণ এটা কিন্তু নয় তাহলে b এর সমীকরণ তাহলে কত হবে এবার ভ্যালু বসিয়ে দাও তাহলে b সমান কত b নট sin অফ ওমেগা t মাইনাস kx বাস ভ্যালু বসিয়ে দাও তাহলে 3.33 ইনটু 10 টু দি পাওয়ার -14 sin অফ ওমেগা t ওমেগার ভ্যালু দেখো তাহলে কত 12 ইনটু 10 টু দি পাওয়ার 5t মাইনাস 4 ইনটু 10 টু দি পাওয়ার 7 অফ x ক্লিয়ার টেসলা তাহলে এটাই হচ্ছে লাস্ট হচ্ছে কি দেখো এইটা তোমার চৌম্বক ক্ষেত্রের সমীকরণ ভেলোসিটি হচ্ছে এইটা তরঙ্গটির বেগ কত এইটা আর হচ্ছে চৌম্বক ক্ষেত্রের সমীকরণ হচ্ছে 3.33 into 10 to the power -14 sin of 12 into 10 to the power 5t minus 4 into 10 to the power 7x কেমন চলো দেখো এই মানে এই দুটো ডাটা চেঞ্জ হবে না যা ছিল তাই বসে যাবে শুধু দেখো b নটটা বের করে ফেলেছি আমরা মানে যেহেতু ফর্মুলা জানি এখান থেকে ক্লিয়ার তো দেখো এই রকম কোশ্চেন আসবে এখান থেকে এই রকম ম্যাথমেটিক্স আসবে আর বিশাল ঘোরানো ম্যাথমেটিক্স আসবে না এখান থেকে ঠিক আছে তো জানো তো একটা দুটো তো তোমার তাই না নেক্সট দেখো চৌম্বক বল মানে চৌম্বক লরেন্জ বলকে কার্যহীন বল বলা হয় কেন নেক্সট দেখো চৌম্বক লরেন্জ বলকে কার্যহীন বল বলা হয় কেন এই কোশ্চেনটা আমরা এর পরের কোশ্চেন যে দিয়েছে দেখো সেই কোশ্চেনটা করে নিলে তোমরা একলা অ্যানসার দিয়ে দিবে ঠিক আছে তো চলো নেক্সট কোশ্চেনটা আমরা আগে করে নিই তারপরে এটাতে আমরা ফিরবো দেখো নেক্সট কোশ্চেন কি আছে এর অল্টারনেটিভ কোশ্চেন দিয়েছে দেখো একটি আহিতকণা চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে গতিশীল অবস্থায় একটি আহিতকণা চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে গতিশীল অবস্থায় ওই চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করলে কণাটির গতি কিরূপ হবে তা যুক্তি সহ লেখো ঠিক আছে কণাটির গতি কিরূপ হবে তা যুক্তি সহ লেখো ক্লিয়ার নেক্সট কি হবে দেখো ফার্স্টে আমাকে ম্যাগনেটিক ফিল্ড একটা ধরে নিই সাপোজ আমি ম্যাগনেটিক ফিল্ড ধরছি দেখো এরকম ডট করে ওকে সাপোজ আমি ম্যাগনেটিক ফিল্ড এরকম করে আমি ডট ধরছি ডট মিন্স কি হবে পারপেন্ডিকুলার টু দা প্লেন কেমন আপওয়ার্ড দেখো এই ডাইরেকশনে যদি আসে তবেই হচ্ছে ডট হ্যাঁ কি না যদি ক্রস হতো তাহলে কেমন হতো পারপেন্ডিকুলার টু প্লেন ডাউনওয়ার্ড হ্যাঁ কি না ডাউনওয়ার্ড হতো তাহলে এবার চলে এসো ডট মানে কি বলছি যে পারপেন্ডিকুলার টু প্লেন আপওয়ার্ড বেশ দেখো এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড তো এবার এই ফিল্ডের মানে মানে তোর মধ্যে আছে এটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড ধরে নাও তো কেন বি এখানে সুষম ঠিক আছে তোমাকে বলেও দিয়েছে দেখো যে আচ্ছা চৌম্বক ক্ষেত্রের প্রকাশ এটা সুষম চৌম্বক ক্ষেত্র ঠিক আছে এখানে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে তুমি একটা চার্জ পার্টিকেলকে ছুড়ে দাও বি ভেলোসিটিতে সাপোজ এবং কেমন ছুটতে হবে লম্বভাবে ছুটতে হবে ক্লিয়ার তাহলে এবার আমি একটা কিউ চার্জ পার্টিকেলকে ভি ভেলোসিটিতে এরকম করে ছুঁড়ে দিচ্ছি দেখো জিনিসটা মাথায় রাখবে কেমন এইটা হচ্ছে বি ডাইরেকশন এইটা হচ্ছে বি ডাইরেকশন ক্লিয়ার আর এইটা হচ্ছে ভি ডাইরেকশন ওকে এটা হচ্ছে ভি এইটা হচ্ছে ভি পার্টিকেলটাকে আমি প্লেন বরাবর ছুঁড়াচ্ছি প্লেন বরাবর ছুঁড়ছি ঠিক আছে আর এটা হচ্ছে পারপেন্ডিকুলার টু প্লেন এইটা হচ্ছে
পারপেন্ডিকুলার টু প্লেন হচ্ছে। ওকে, নেক্সট তাহলে কি হবে দেখো, সাপোজ পার্টিকেলটার চার্জটা ধরে নিচ্ছে আমি কত, কিউ চার্জ। ক্লিয়ার? নেক্সট এই পার্টিকেলটা এবার কি করবে বলতো, এই পার্টিকেলটা কি করবে দেখো, আমরা একটু আগে জানি ফোর্স ইকুয়াল টু F ইকুয়াল টু কি জানি, ম্যাগনেটিক ফোর্স। ফর্মুলা কি জানি, কিউ ইনটু ভি ভেক্টর ক্রস বি ভেক্টর, হ্যাঁ কি না? ভেরি গুড। তাহলে যদি চার্জ পার্টিকেলটা না, যদি চার্জ পার্টিকেলটা যদি ভি ভেলোসিটিতে ছুঁড়ে দিই তাহলে কি হবে? আচ্ছা তোমরা এটা জানো, ডাইরেকশন আমরা কি করে চুজ করি, ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল থেকে। এটাকে বি, এটাকে ভি, এটাকে এফ ধরি, হ্যাঁ কি না? বি ভি এফ। ক্লিয়ার? তাহলে তরজনীকে আমরা যদি বি ধরি, মধ্যমাকে যদি আমরা ভি ধরি, তাহলে তরজনী সরি তোমার থামটা বা বৃদ্ধাঙ্গুষ্ঠটা কি হবে গো, ফোর্স কে ডিসাইড করে না। বেশ, চলো এখানে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে, এই দিকে, তাহলে আঙ্গুলটা কোন দিকে যাবে, এদিকে। তাহলে ভেলোসিটি কোন দিকে, এই বরাবর। এই বরাবর তো ভেলোসিটি হয়েছে, ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এই বরাবর, ভেলোসিটি এই বরাবর, তাহলে ফোর্স কোন দিকে হবে, এই বরাবর না। তাহলে দেখো পার্টিকেলটা কি করবে জানো, এরকম করে বৃত্তাকার পথে ঘুরতে থাকবে। পার্টিকেলটা এরকম করে বৃত্তাকার পথে ঘুরতে থাকবে। কি বললাম বুঝতে পারলে? কেন তুমি বলবে, দেখো টুয়ার্ডস, এটা তো অরিজিন ধরে নাও বৃত্তের কেন্দ্রে। তাহলে দেখো ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে আছে, সরি ম্যাগনেটিক ফোর্সের ডাইরেকশন এফএম টা তো এদিকে হলো, হ্যাঁ কি না? তাহলে এরপরে সাপোজ পার্টিকেলটা এখানে চলে এসেছে, পার্টিকেলটা এখানে চলে এসেছে, ভেরি গুড। তাহলে তখন ফোর্সটা কোন দিকে কাজ করবে দেখো, এ চাইছে সবসময় কিন্তু ট্যানজেন্ট বরাবর পালিয়ে যেতে, স্পর্শক বরাবর বেরিয়ে যেতে চাইছে তো নাকি, কেন? স্বাভাবিক কথা, ভি ভেলোসিটিতে বেরিয়ে যেতে চাইছে। আবার এখানেও দেখো এই বরাবর স্পর্শক বরাবর, তাহলে যদি আমি কম্পোনেন্ট নিয়ে ভেলোসিটি তাহলে কোন দিকে হবে, ট্যানজেন্ট বরাবর হবে। তাহলে এক্ষেত্রেও ঠিক একই রকম, ভেলোসিটি হচ্ছে এই বরাবর, চৌম্বক ক্ষেত্র এদিকে, তাহলে ফোর্স কোন দিকে হবে, ঠিক আছে? দেখো এফ মানে তোমার তোমার বি হচ্ছে এই বরাবর, ভি হচ্ছে এইদিকে, তাহলে ফোর্স কোন দিকে হবে, এই যে এইদিকে হবে। তাহলে ফোর্স হচ্ছে দেখো এই ডাইরেকশন বরাবর, হ্যাঁ কি না? তাহলে এদিকে ম্যাগনেটিক ফোর্স। ক্লিয়ার? তাহলে হবে কি বলতো, সে তাকে যেতে দেবে না, মুভ করতে দেবে না, ঠিক আছে? তাকে টেনে রাখছে টুয়ার্ডস অরিজিন। যেহেতু তাকে মানে কেন্দ্রের দিকে টেনে রাখছে, যেহেতু তাকে কেন্দ্রের দিকে টেনে রাখছে, তাই না? তাহলে কি হবে, তাহলে পার্টিকেলটা কি হবে, পর 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 এরকম সার্কুলার অরবিটে ঘুরতে থাকবে। পার্টিকেলটা সার্কুলার অরবিট না, সার্কুলার পাথে, নাকি? অরবিট তো এখানে থোড়ি না আছে, নাকি? সার্কুলার পাথে ঘুরতে থাকবে। তাহলে তার গতির প্রকৃতি কেমন হবে, সার্কুলার। ক্লিয়ার? তাহলে দেখো তার গতির প্রকৃতি হবে কেমন হবে, সার্কুলার হবে। বুঝতে পারলে? তাহলে এখানে একটা প্রিন্সিপাল কি কাজ করবে, যে এখানে যে ম্যাগনেটিক ফোর্সটা, এই ফোর্সটা যেহেতু বৃত্তাকার পথে ঘুরছে তোমার ভি ভেলোসিটিতে, আর বৃত্তাকার পথের ব্যাসার্ধটাকে ধরে নাও r, তাহলে সেন্ট্রিপিটাল ফোর্সকে যোগান দিতে হবে, হ্যাঁ কি না? তাহলে এই ম্যাগনেটিক ফোর্সটা কি করবে, সেন্ট্রিপিটাল ফোর্সকে যোগান দেবে। ওকে, নেক্সট তাহলে এখানে দেখো চৌম্বক বল তো পেয়ে গেলাম, কিউ ইনটু ভি ক্রস বি। ক্লিয়ার? তাহলে আমরা যদি ম্যাগনিটিউড ধরি তাহলে কত হবে না, কিউ ইনটু ভিবি হবে, হ্যাঁ কি না? সাইন থিটা দেখো, এখানে সাইন থিটার জায়গায় কত ডিগ্রি, বি এবং ভির মধ্যবর্তী কোণ কত, বি কে দেখো পারপেন্ডিকুলার টু প্লেন ধরেছি, আর ভি কে দেখো প্লেন ধরেছি, হ্যাঁ কি না? তাহলে এখানে sin 90 কত 1, তাহলে এখানে কত হয়ে যাবে, কিউ ভিবি ভ্যালু হয়ে যাচ্ছে। আবার অভিকেন্দ্র বল কত কাজ করবে, অভিকেন্দ্র বল, কেন বৃত্তাকার পথে ঘুরছে মানে অভিকেন্দ্র বলকে যোগান না দিলে বৃত্তাকার পথে ঘুরবে না। তো অভিকেন্দ্র বল কত না, এম ভরের কোন বস্তু, সাপোজ এই যে বস্তুর ভরটাকে তুমি এম ধরে নাও, তাহলে এম অফ ভি স্কয়ার বাই আর। ক্লিয়ার? এম অফ ভি স্কয়ার বাই আর। তাহলে এখানে দুটো ফোর্স তাহলে কি করবে, তারা একে অপরকে যোগান দিয়ে দিবে, বাস। তাহলে আমরা বলতে পারি কিউ ভিবি সমান হচ্ছে কি এম ভি স্কয়ার বাই আর, একটা ভি কেটে যাবে। ক্লিয়ার? তাহলে এখানে আমরা এখান থেকে তোমরা ভির ভ্যালু মানে একটা ভেলোসিটির ফর্মুলা তোমরা পেতে পারো, অথবা রেডিয়াস পেতে পারো, ঠিক আছে?
এখানে রেডিয়াসের ফর্মুলা, ভেলোসিটির ফর্মুলা সব রকম পাবে। তাহলে r ইকুয়াল টু, দেখো তাহলে কত বলবে, r ইকুয়াল টু mv বাই কিউবি। দেখো এটা একটা মোস্ট পপুলার একটা ফর্মুলা, ঠিক আছে। এই যে সার্কুলার পাথে সে যদি রোটেট করে, ওরিয়েন্টেশন হয়, তাহলে সেক্ষেত্রে তার রেডিয়াসটা কত হবে, কার উপর ডিপেন্ড করছে, মাস, ভেলোসিটি, চার্জ এন্ড ম্যাগনেটিক ফিল্ড। ক্লিয়ার? দেখো ম্যাগনেটিক ফিল্ডটাকে তো ইউনিফর্ম বলে দিয়েছি, দেখো বি এর উপরে ততটা ডিপেন্ড করবে না। তো এবার মাস, ভেলোসিটি এন্ড চার্জ, ঠিক আছে, এই তিনটা কোয়ান্টিটির উপর ডিপেন্ড করবে। এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, এটা দিয়ে ম্যাথ আসে। কেমন ম্যাথ আসে না, আলফা পার্টিকেল এবং প্রোটন, সাপোজ তোমাকে বলে দিল একটা প্রোটন এবং একটা আলফা, নাকি প্রোটন পার্টিকেল এবং আলফা পার্টিকেলের রেডিয়াসের মধ্যে কম্পেয়ার করতে হবে, ঠিক আছে। একটা প্রোটনকে সাপোজ তুমি ঘোরাচ্ছ আর একটা আলফা পার্টিকেলকে ঘোরাচ্ছ, তো তাদের মধ্যে রেডিয়াসের কার মানে কেমন হবে, তার রেশিওটা হবে, ঠিক আছে, বা রেডিয়াস কেমন চেঞ্জ হবে তোমাকে দেখাতে বলবে। ক্লিয়ার? তাহলে বুঝতেই পারছো তোমরা যে এই ইকুয়েশনটা দেখো খুব ইম্পর্টেন্ট, বারে বারে বলছি এই ইকুয়েশনটাকে ভালো করে স্টার মার্ক করে রাখো। এই ইকুয়েশন থেকে কোশ্চেন পড়ে, ঠিক আছে, এখানে রেডিয়াস থেকে কোশ্চেন পড়ে। ক্লিয়ার? তাহলে এই মোশনটাকে আমরা কি বলতে পারি, সাইক্লোট্রন মোশন, হ্যাঁ কি না। এই যে মোশনটা বা গতির প্রকৃতি কেমন হবে, বৃত্তাকার মোশন অথবা সাইক্লোট্রন মোশন বলতে পারি। ক্লিয়ার? সাইক্লোট্রন মোশন। চলো এবার আমরা বলেছিলাম না এই কোশ্চেনটা করার পর আগের কোশ্চেন করব। দেখো এই কোশ্চেনটা হয়ে গেল, তোমরা শিখে নিলে, তারপরে আগের কোশ্চেনটা কত ইজি। দেখো একদম পুরো 11 এর কনসেপ্ট থেকে আমরা বলতে পারি চৌম্বক লরেঞ্জ বল। আচ্ছা লরেঞ্জ বল মানে কি গো, এলটা লরেঞ্জ বলটা মানে কি, দেখো লরেঞ্জ ফোর্সটা কি হবে, লরেঞ্জ ফোর্স বলছি এটাকে, এফ এল সাফিক্স আমরা লিখতে পারি, ক্যাপিটাল এল তুমি স্মল এল যা, হ্যাঁ যেটা তোমার ইচ্ছা তুমি দাও। তাহলে লরেঞ্জ ফোর্স কি বলে জানো না, ইলেকট্রিক্যাল ফোর্স প্লাস ম্যাগনেটিক্যাল ফোর্সের সামকে বলবো তোমার লরেঞ্জ ফোর্স, ঠিক আছে। ইলেকট্রিক্যাল ফোর্স এন্ড ম্যাগনেটিক্যাল ফোর্স কে তার সামকে আমরা বলবো লরেঞ্জ ফোর্স। যেমন ইলেকট্রিক্যাল ফোর্স কত হবে না, মানে যদি একটা কিউ চার্জ যদি ই ক্যাপিটাল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে সে যদি বিলং করে এবং ম্যাগনেটিক ফিল্ডটা যদি বি হয়ে যায় তাহলে কি হবে না, দেখো কিউ ইনটু ই হয়, এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স প্লাস মানে তোমার ম্যাগনেটোস্ট্যাটিক ফোর্স কত একটু আগে জানলাম, কিউ ইনটু ভি ভেক্টর ক্রস বি ভেক্টর। ক্লিয়ার? তো এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ওইজন্য এফ ই বলতে পারি, প্লাস এটাকে ম্যাগনেটোস্ট্যাটিক ফোর্স মানে এম এফ এম বলতে পারি, ঠিক না। তাহলে তুমি দেখো এখানে কি বলেছে, লরেঞ্জ মানে চৌম্বক লরেঞ্জ বল, তার মানে দেখো শুধু আমরা কনসিডার করব লরেঞ্জ বলের শুধু ম্যাগনেটিক ফোর্স কম্পোনেন্টটাকে শুধু আমরা কাউন্ট করব, ঠিক আছে, কনসিডার করব। তাহলে চলে এসো, এই বলছে ম্যাগনেটিক ফোর্সটা, এই বলটা কার্যহীন বল হবে কখন, দেখো কার্যহীন বল হয় কখন, আমরা কার্য সমান কি, তো কার্য সমান কি জানি, ফোর্স ভেক্টর ইনটু ডিসপ্লেসমেন্ট ভেক্টর। কখন হয় এটা, তার মানে আমরা বলতে পারি দেখো এফ এস cos থিটা, তো নাকি ডট প্রোডাক্টের ক্ষেত্রে cos থিটা হয়। এবার কোন কন্ডিশনে কার্য হবে না, দেখো দুটো কন্ডিশনে কার্য হবে না, যদি এখানে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়ে যায়, ফোর্সের সঙ্গে যদি ডিসপ্লেসমেন্ট 90 ডিগ্রি হয় তবে দেখো ওয়ার্ক ডান 0 যদি cos 90 হয়। ক্লিয়ার? নেক্সট যদি কোনো ডিসপ্লেসমেন্ট না হয় বা যদি ডিসপ্লেসমেন্ট শূন্য হয়ে যায় তখন কি হবে, কোন রকম ওয়ার্ক ডান হয় না। তো এর ক্ষেত্রে কোন কন্ডিশনটা অ্যাপ্লিকেবল হচ্ছে যার জন্য এখানে কার্য হচ্ছে না। ক্লিয়ার? দেখো একটু আগে বলে এসেছি না যে একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে তুমি যদি একটা চার্জ পার্টিকেলকে রাখো তাহলে সে কি করবে, বৃত্তাকার পথে ঘুরতে থাকবে, নাকি না, একটা সার্কুলার পাথে সে রোটেট করবে যেখানে রেডিয়াস হচ্ছে r। ক্লিয়ার? যে কোনো একটা পজিশনে সাপোজ আমরা বলে দিচ্ছি বাবু এখানে হচ্ছে ভেলোসিটি, এই পয়েন্টে ভেলোসিটি কম্পোনেন্ট কোন দিকে হবে, তার ট্যানজেন্ট বরাবর, এই বরাবর ভেলোসিটি হবে, নাকি না। আচ্ছা পার্টিকেলটা যেদিকে তার ভেলোসিটি হবে ডিসপ্লেসমেন্টও ওইদিকে আমরা বলতেই পারি, মানে সরণও তার ওইদিকে হতে চাইছে, তাহলে এই দিকে হচ্ছে এস ভেক্টর ডিসপ্লেসমেন্ট ভেক্টর, নাকি না। আবার চৌম্বক ক্ষেত্র দেখো ম্যাগনেটিক ফিল্ডটা তো এটা ধরেছি মানে আপওয়ার্ড ডাইরেকশন, তাহলে এখানে ম্যাগনেটিক ফোর্স কোন দিকে হবে, একটু আগে করেছি দেখো, দেখো এই বরাবর হবে না, ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল,
বি এদিকে ভি সেদিকে, তাহলে ফোর্স কোন দিকে হবে? এটা বি ভি এফ, হ্যাঁ কি না? দেখো এই বরাবর হচ্ছে না, এই বরাবর টুয়ার্ডস অরিজিন। তাহলে ম্যাগনেটিক ফোর্স কোন দিকে হয়ে গেল? এই বরাবর ম্যাগনেটিক এম। ওকে, তাহলে এবার তুমি বলো এখানে ডিসপ্লেসমেন্ট ভেক্টর, এটা হচ্ছে ম্যাগনেটোস্ট্যাটিক্স ফোর্স ভেক্টর, দুটো ডাইরেকশন কেমন গো? থিটা ইকুয়াল টু কত হবে? 90 ডিগ্রি কিনা বলো? ওকে, দেখো 90 ডিগ্রি হলে তো আমরা তো জানি, এই আমরা কি জানি? কৃতকার্য ওয়ার্ক ডান। তাহলে কৃতকার্য কত হবে? W ইকুয়াল টু F ভেক্টর ডট S ভেক্টর না? তাহলে এটা কি ম্যাগনেটোস্ট্যাটিক ফোর্স Fm ডট S, তার মানে আমরা বলতে পারি কত? Fm S cos 90 ডিগ্রি, অ্যাঙ্গেল যেহেতু 90 ডিগ্রি হচ্ছে, দ্যাট মিন্স 0, হ্যাঁ কি না? তাহলে কোনো কার্য করছে না, W ইকুয়াল টু 0। তাই জন্য আমরা বলতে পারি কি চৌম্বক লরেন্জ বল একটা কার্যহীন বল। ওকে, চৌম্বক লরেন্জ বল একটা কি কার্যহীন বল, যেহেতু ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট একে অপরের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। ক্লিয়ার? চলো নেক্সট। আচ্ছা, তো নেক্সট তো হয়ে গেছে, তারপরের কোশ্চেন কি বলেছে? চলো, একটা সুষম চৌম্বক ক্ষেত্রে তড়িৎবাহী কুণ্ডলীর উপর ক্রিয়াশীল টর্কের রাশিমালা নির্ণয় করো। ওই রাশিমালা থেকে দেখাও কখন কুণ্ডলীর উপর টর্ক প্রযুক্ত হবে না। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বারে বারে বলছি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা 4টা 5টা যা পারো স্টার মারো, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে চলো দেখো, এটা দেখো প্রত্যেকে কম বেশি করেছো, তোমাদের তো টিউশন টিচাররা তো করিয়েছেন আই থিংক। তো যদিও না করে থাকো ভালো করে একটু বুঝে নাও, কেন পরীক্ষার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, বারে বারে বলছি। হ্যাঁ, দেখো একটা বলছে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমি একটা কুণ্ডলীকে রাখবো, ঠিক আছে? এবার কুণ্ডলীকে আমি আমার ইচ্ছার মতন ধরবো যাতে আমার প্রুফ করতে সুবিধা হয়, তাই না? চলো দেখো, আমি প্রথমে একটা কুণ্ডলীটাকে এইরকম ভাবে ধরছি, ঠিক আছে? আমি একটা আয়তাকার কুণ্ডলী ধরছি, একটা রেক্টেঙ্গুলার আমরা কয়েল ধরছি কুণ্ডলী, ঠিক আছে? তাহলে এই বরাবর কারেন্ট ঢুকছে, এই বরাবর কারেন্ট ঢুকছে আই অ্যামাউন্ট, এই বরাবর যাচ্ছে, এই বরাবর যাচ্ছে, এই বরাবর আসছে, দিয়ে ফিরে আসছে, দেখো, দিয়ে এই পথ বরাবর বাইরে চলে যাচ্ছে নাকি? এই বরাবর কারেন্ট ঢুকছে, এই বরাবর বাইরে বেরিয়ে চলে যাচ্ছে। ক্লিয়ার? বেশ, দেখো ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন কেমন? এই বরাবর আমরা কনসিডার করছি চৌম্বক ক্ষেত্র ভেক্টর কোন দিকে হবে? এই বরাবর। ক্লিয়ার? আই অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করছে, এখানে আই অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করছে, ঠিক আছে? বেশ, এইটা তার অ্যাক্সিস ধরে নাও, একটা অ্যাক্সিস ধরে নাও, এইটাকে তার অ্যাক্সিস ধরে নাও। ওকে, এইটাকে তার অ্যাক্সিস বলতে পারি আমি। ক্লিয়ার? চলো এবার এখানে হবেটা কি? ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দেখো একটা কয়েলকে রেখে দিয়েছি। এবার তুমি বলতে পারো স্যার এই জায়গাটা একটা আপনি ফাঁকা রেখে দিলেন কেন? দেখো বাবু, কারেন্টটা তো একটা পাতে ঢুকবে একটা পাতে বেরাবে, তো আমরা দেখো ফিগারটাকে তোমাদেরকে দেখাতে হলে আমি তো একদম স্মল ডিস্টেন্সে রেখে তো আমি ছবি আঁকতে পারবো না, তাই একটু গ্যাপ রেখেছি। এর মাঝে এমনটা না যে গ্যাপ থাকবে না, মোটেও থাকবে না। কেমন? চলো তাহলে এখানে কি হবে দেখো, ফার্স্ট এই কুণ্ডলীটা, এটা তার অ্যাক্সিস ধরে নিচ্ছি আমি, ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন এটা, কারেন্টের ডাইরেকশন এইটা। তাহলে এখানে আমরা প্রথমে কনসিডার করব, প্রথমে কি কনসিডার করব? চলে এসো, ধরি কুণ্ডলীর, আচ্ছা এখানে নামকরণ করো, এখানে পি দিয়ে দাও, পি কিউ আর এস, ঠিক আছে? তাহলে ধরি কুণ্ডলী যেমন পি কিউ আর এস, কুণ্ডলীর দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্যটা তাহলে কোনটা? পি কিউ আর আর এস, এটা তো দৈর্ঘ্য না, পি কিউ আর আর এসটা। তাহলে পি কিউ ইকুয়াল টু আর এস ইকুয়াল টু আমি কনসিডার করে নিলাম সাপোজ এল ধরে নিচ্ছি। ওকে, লেন্থটাকে আমি এল ধরে নিচ্ছি, ঠিক আছে? তাহলে এর ব্রেডথটা কত, প্রস্থটা কত হবে, এবং প্রস্থ তাহলে কত হবে?
প্রস্থটাকেও আমরা দেখো কনসিডার করব, প্রস্থটাকে আমরা কনসিডার করে নাও কত গো, আচ্ছা এটা হচ্ছে কিউ আর কিউ আর একটা হচ্ছে এসপি নাকি, এসপি ইকুয়াল টু আর কিউ ইকুয়াল টু বি ধরে নিচ্ছি, কেমন বি ধরতে পারো, ব্রেথ তো ওই জন্য বি ধরে নিতেই পারি। এরপরে তাহলে কত এরিয়া আর ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত হবে না এরিয়া এ, দেখো একটা আয়তক্ষেত্রের এরিয়া কত হয়, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ এল ইনটু বি হবে নাকি না, সিম্পল। নেক্সট এবার দেখো একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মাঝে, একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মাঝে যদি একটা মানে তোমার তারের থ্রু দিয়ে যদি কারেন্ট ফ্লো করে, তাহলে এখানে কি কোনো রকম ফোর্স কাজ করবে, হ্যাঁ ফোর্স কাজ করবে। একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে যদি একটা তারের থ্রু দিয়ে যদি কারেন্ট যায়, তাহলে সেই কারেন্ট কিন্তু ফোর্স ফিল করে, বুঝতে পারছি, ওই ওয়্যারটা কিন্তু ফোর্স ফিল করবে এবং সেই ফোর্সের ভ্যালু কত হয়, দেখো এখানে আমরা তো ওটা তো প্রুফ করব না, জানি F ইকুয়াল টু BIL, BIL কেমন, বেশ চলো, বা BIL sin থিটা বলতে পারি, থিটার ভ্যালু দেখো সেখানে 90 ডিগ্রি হয়, তাহলে আমরা বলতে পারি BIL, কেমন। নেক্সট চলো, তাহলে এখানে দেখো কনসিডার করছি আমরা যে PQ অংশের জন্য, PQ অংশের জন্য, PQ অংশের জন্য, PQ অংশের জন্য উৎপন্ন বল কত হবে, মানে ফোর্সটা কত, এটা তৈরি হবে, দেখো এইটাকে আমরা বলছি F সমান কত, দেখো ফর্মুলা আমি একটু আগে বললাম BIL, ঠিক আছে BIL, তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে L, তাহলে এখানে একটা ছোট আমি একটা লেন্থ কনসিডার করছি, এটা হচ্ছে DL, কেন P টু Q তো, তার DL টা কোন দিকে, এই বরাবর, ডাইরেকশনটা হচ্ছে এই বরাবর, ক্লিয়ার। তাহলে দেখো DL এর সঙ্গে B এর অ্যাঙ্গেল কত, DL ভেক্টরের সঙ্গে B এর অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি তো, বেশ। তাহলে দেখো B I অ্যামাউন্ট অফ কারেন্ট যাচ্ছে, L ডিসটেন্সটা কত, PQ ডিসটেন্সটা দেখো L আমরা কনসিডার করে এসেছি, L বসিয়েছি, আর sin থিটার জায়গায় কত বসাবো এখানে 90 ডিগ্রি, ওকে, কেন দেখো পারপেন্ডিকুলার হয়েছে এটা, তাহলে এটা সমান কত, শুধু আমরা লিখতে পারি না BIL লিখতে পারি, ওকে বেশ। দেখো কার জন্য, শুধু PQ অংশের জন্য, কিন্তু মনে রাখবে PQ অংশের জন্য, বেশ। এবার ফোর্সের ডাইরেকশন কেমন হবে, সেইটা খুব খুব মারাত্মক জিনিস, যেটা আমাদের প্রত্যেকবারে ভুল হয় এবং পরীক্ষায় 0 পাও, তাই না। তো ওই জন্য দেখো ডাইরেকশন যদি ঠিকঠাক না করতে পারো তাহলে কিন্তু মার্কস যাবে, কিচ্ছু করার নেই, তাই না, সব ঠিক করে দিয়ে এলেও লাস্টে 0, তাই না। দেখো ডাইরেকশন আমাকে দেখতে হলে কি করতে হবে, সেই দেখো ফ্লেমিং এর তোমার হচ্ছে লেফট হ্যান্ড রুল, চলো কেমন হচ্ছে দেখো, আমি বলেছিলাম B এই দিকে তো নাকি, B হচ্ছে এই দিকে আর DL কোন দিকে, উপরের দিকে, তাই তো, আয় দেখো এরকম যদি করি, তাহলে B এর দিকে, DL কোন দিকে, উপরের দিকে, তো এই যে DL ভেক্টর, তাহলে ফোর্স কোন দিকে হবে, ডাউনওয়ার্ড হচ্ছে, দেখো থামটা হচ্ছে ফোর্স হবে না, এইটা B এটা হচ্ছে I, তাহলে ফোর্সটা কোন দিকে, ডাউনওয়ার্ড হচ্ছে, তাহলে ফোর্সটা তাকে একটা আলাদা তুমি দিয়ে দাও, তাহলে ফোর্সটা হচ্ছে কোন দিকে বলো তো, এই বরাবর দেখো ডাউনওয়ার্ড ফোর্স হচ্ছে, এই দিকে একটা ফোর্স কাজ করছে, ওকে। নেক্সট তোমার ডাউনওয়ার্ড। এবার দেখো আমি RS এর জন্য আগে করি, RS এর জন্য আগে করছি, তারপরে আমি পরে আসছি, তাহলে ফোর্সটা হচ্ছে কি, এটা ডাউনওয়ার্ড, নিচের দিকে নাকি। নেক্সট এবার দেখো RS অংশের জন্য তাহলে কি করব, RS অংশের জন্য উৎপন্ন বল কত হবে, এটা F হবে,
দেখো সেম টু সেম, লেন্থও সেম, পি কিউর সঙ্গে দেখো আর এস এর লেন্থ সেম, হ্যাঁ কি না? বেশ, আবার আই অ্যামাউন্ট অফ কারেন্টও সেম, মানে এর থ্রু দিয়ে ফ্লো করছে। এবার দেখো তাহলে আমরা আর ইউনিফর্ম তো ম্যাগনেটিক ফিল্ড তো সবসময় ইউনিফর্ম আছে, তাহলে বিআইএল, হ্যাঁ কি না? আবার দেখো এর ক্ষেত্রে ডিএল কত, এদিকে ডিএল এর ডাইরেকশন হচ্ছে তো এইদিকে, ক্লিয়ার? ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? এদিকে, তাহলে দুটো পারপেন্ডিকুলার হবে না? তাহলে এর ক্ষেত্রে দেখো থিটাও 90 ডিগ্রি, তাহলে দেখো ভ্যালুটা কি হবে? বিআইএল লিখবো আমরা, বিআইএল লিখবো, ক্লিয়ার? থাক, পড়ে দাও। এবার ডাইরেকশন শো করাবো, কোন দিকে হবে ডাইরেকশন? ঠিক একই রকম, দেখো ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল, বি এদিকে যাচ্ছে, দেখো কারেন্টটা হচ্ছে দেখো ডাউনওয়ার্ড, ডিএল এর ডাইরেকশন দেখো ডাউনওয়ার্ড, নাকি? তাহলে ফোর্স কোন দিকে হবে? ফোর্স কোন দিকে হবে? দেখো আপওয়ার্ড হবে কিনা বলো, থাম্বটা কোন দিকে? বি তো এদিকে, আই তো এদিকে, হ্যাঁ কি না? আই অথবা ডিএল, তাই তো, এদিকে, তাহলে ফোর্স কোন দিকে হবে? আপওয়ার্ড ডাইরেকশন হবে। তাহলে এখানে ফোর্সটা কত হবে? ফোর্সটা হবে কি? আপওয়ার্ড, আপওয়ার্ড, ক্লিয়ার? ফোর্সটা হবে আপওয়ার্ড, হ্যাঁ কি না? বেশ ভালো কথা, এটা হচ্ছে ডাউনওয়ার্ড, এটা হচ্ছে আপওয়ার্ড। ওকে, নেক্সট। এবার দেখো দুটো লেন্থ বরাবর হয়ে গেল, দুটো দেখো লেন্থ বরাবর আমরা করে ফেললাম, তাই তো? এবার আমরা আসবো যে ব্রেথ বরাবর কি হবে, যে কিউআর এবং এসপি এই লেন্থের জন্য তাহলে কি হবে আমাকে বের করতে হবে তো, নাকি? চলো এরপরে দেখো, দেখো এবার আর এস নাকি, সরি কিউআর নাকি, বা আর কিউ, কিউআর লিখো। কিউআর অংশের জন্য উৎপন্ন বল কত হবে? এইখানে এফ সমান কত? ঠিক আছে, তাহলে এখানে এফ সমান কত হবে? দেখো ডিএল এর ডাইরেকশন কোন দিকে যাচ্ছে গো? এখানে কিউ থেকে আর এর দিকে, মানে এই বরাবর তো, নাকি? ডিএল এর ডাইরেকশন দেখো এই বরাবর। ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে যাচ্ছে? এইদিকে বি। তাহলে এবার তুমি বলো ডিএল ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে? 180 ডিগ্রি। এখানে থিটা সমান কত? 180 ডিগ্রি, ক্লিয়ার? তাহলে এখানে ফর্মুলাতে বসাও, তাহলে এফ সমান কত গো? বি আই এল sin 180 ডিগ্রি কত হবে? 0, 0 হবে তো, sin 180 ডিগ্রি বলে তো 0 হয়। তাহলে এখানে কোনো ফোর্স কাজ করবে? করবে না, কোনো রকম ফোর্স কাজ করবে না। ওকে, নেক্সট। আবার দেখো এসপি অংশের জন্য ঠিক একই ব্যাপার তো, কারেন্টটা কোন দিকে? এদিকে, তাহলে এর ডাইরেকশন কোন দিকে? ডিএল এর ডাইরেকশন তোমার এদিকে, আর বিও তো এইদিকে, একই দিকে দুজন। তাহলে এর ক্ষেত্রে তাহলে কত? ডিএল ভেক্টর ক্রস বি ভেক্টর সমান আমরা কি লিখবো? ডিএল বি sin কত ডিগ্রি? এটা তো 0 ডিগ্রি। এই ক্ষেত্রেও দেখো 0। তাহলে কিউআর এবং এসপি এই দুটো অংশের জন্য এদিকে এই ক্ষেত্রে ফোর্সও 0, এই ক্ষেত্রে ফোর্সও 0 হলো। শুধুমাত্র দুটো অংশের জন্য ফোর্স কাজ করলো, একটা হচ্ছে কিউ মানে পি কিউ অংশের জন্য, আর একটা হচ্ছে আর এস অংশের জন্য, ক্লিয়ার? এই দুটো ফোর্স আবার কি দেখতে পেলাম? একটা আপওয়ার্ড, একটা ডাউনওয়ার্ড, এবং ভ্যালু সেম। তাহলে কি হবে গো বাবু? একটা ফোর্স আপওয়ার্ড এবং একটা ফোর্স যদি ডাউনওয়ার্ড হয় তাহলে কি হবে? দেখো এইটা তো তোমার, আমি কুণ্ডলী যদি ধরি এইটাকে, তাই তো? তাহলে কি হবে? একটা ফোর্স থাকে ডাউনওয়ার্ড নিয়ে যদি যাইছে, একটা থাকে আপওয়ার্ড ফোর্স, ইকুয়াল এন্ড অপোজিট, তখন কি হবে? টর্ক কাজ করে যাবে, নাকি? এই যে দেখো ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স তো, নাকি? এইরকম টর্ক কাজ করে যাবে, তখন এই বেটা তার নিজের অক্ষের চারিদিকে কি করবে? এরকম করে ঘুরতে থাকবে, হ্যাঁ কি না? নিজের অক্ষের চারিদিকে ঘুরতে থাকবে উইদাউট এনি ডিসপ্লেসমেন্ট। ওকে, কোন রকম সরণ না হয়ে তার নিজের অ্যাক্সিস বরাবর এরকম করে সে রোটেট করতে থাকবে, ক্লিয়ার? তো তার উপরে তাহলে কি হবে? ক্রিয়াশীল টর্ক কাজ করবে, নাকি? তাহলে তার উপরে টর্কটা কত কাজ করবে? তাহলে তার উপরে টর্কটা কত কাজ করবে, নাকি? চলো তাহলে দুটো বাহুর জন্য তাহলে কত? পি কিউ এবং আর এস বাহুর জন্য প্রযুক্ত টর্ক, তাহলে এখানে টর্ক কত কাজ করবে? টর্ক টাও ইকুয়াল টু কি হবে? যে কোনো একটি ফোর্স এবং দুটি ফোর্সের মধ্যবর্তী দূরত্ব। তাহলে দুটো ফোর্সের মধ্যবর্তী দূরত্বটাকে কি বলবো? দুটো ফোর্সের মধ্যবর্তী দূরত্ব যেটা হচ্ছে কি আয়তক্ষেত্রের কি ব্রেড বা প্রস্থটা যা হবে, হ্যাঁ কি না? দুটো ফোর্স তো তার প্রস্থ বরাবর কাজ করছে, তাই তো? তার মানে চলে আসো,
দুটো বলের মধ্যবর্তী লম্ব দূরত্বটাকে কি বলবো, তার ব্রেথ, বি মানে প্রস্থ, এফ এর ভ্যালু বসিয়ে দাও, বি আই এল ইনটু স্মল বি। ক্লিয়ার? তাহলে দেখো এল ইনটু বি কে কি বলতে পারি, দেখো প্রথমে বলে দিয়েছিলাম ক্ষেত্রফল, নাকি ক্ষেত্রফল বলতে পারি। তাহলে বি আই ইনটু এ, এটা হচ্ছে তাহলে কি আয়তক্ষেত্রের প্রস্থ, আরে সরি তোমার ক্ষেত্রফল। ওকে, নেক্সট এবার আমি বলছি যদি এখানে n সংখ্যক পাক থাকে, এই কুণ্ডলীটা একটা পাকের নয়, যদি আমি ধরি এই কুণ্ডলীটা অনেকগুলো পাক নিয়ে জড়িত, হ্যাঁ কি না, তার মানে ক্যাপিটাল n নাম্বার অফ যদি টার্ম থাকে তাহলে কি হবে, যদি যদি কুণ্ডলীতে পাক সংখ্যা n হয়, তবে টর্ক কত কাজ করবে, শুধু একটা n কে মাল্টিপল করে দাও, তাহলে বি আই এন এ, বিনা। ঠিক আছে, মাথায় রাখবে এটা কখনো ভুলো না যেন, ঠিক আছে, বিনা হবে। তাহলে একটা সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা কুণ্ডলীকে রাখলে তাহলে ক্রিয়াশীল টর্ক কত কাজ করবে, যদি n নাম্বার অফ টার্ন থাকে তাহলে বিনা, কেমন, বি আই এন এ, ম্যাগনেটিক ফিল্ড, কারেন্ট, টার্ন নাম্বার, আর একটা হচ্ছে তার এরিয়া, তাই তো? ক্লিয়ার? এটা হচ্ছে বিনা। তো এটা হচ্ছে দেখো তাহলে মানে তোমার ক্রিয়াশীল টর্কের রাশিমালা হলো। এরপরে এই রাশিমালা থেকে দেখো কখন কুণ্ডলীর উপর টর্ক প্রযুক্ত হবে না, কখন কাজ হবে, মানে এর উপরে টর্ক কাজ করবে না। দেখো এটা ভালো করে বুঝে নাও। দেখো এটাকে আমি যদি ভেক্টর নোটেশনে লিখি তাহলে কি লিখবো, যদি আমি ভেক্টর নোটেশনে লিখি তাহলে টর্ক কে আমরা লিখতে পারি, দেখো এরকম করে যে n অফ থাক i অফ a ভেক্টর ক্রস b ভেক্টর, এটা হচ্ছে ক্ষেত্র ভেক্টর, মাথায় রাখবে ক্ষেত্র ভেক্টর মানে ক্ষেত্র ভেক্টর কাকে বলে, এটা একটা ক্ষেত্রফল আছে বুঝতেই পারছো, তার সঙ্গে যদি আমি পারপেন্ডিকুলার ভাবে যদি একটা লাইন ড্র করি সেটা হচ্ছে এই ক্ষেত্রফলের ডাইরেকশনকে শো করাবে। ক্লিয়ার? এই ক্ষেত্রফলের ডাইরেকশনকে শো করাবে। তাহলে চলো, তাহলে এটা হচ্ছে ক্ষেত্র ভেক্টর তো নাকি, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে তার ভেক্টর ফরমেশন, যখন এখানে a ভেক্টর এবং b ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়ে যাবে, তখন দেখো আরে সরি 0 ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে না তো 0 ডিগ্রি হবে, কেন সাইন না তোমার সাইন আসবে না, 0 ডিগ্রি যখন 0 ডিগ্রি হবে, তাই তো, থিটার ভ্যালু যখন 0 ডিগ্রি অর 180 ডিগ্রি হয়ে যাবে তখন কেবলমাত্র কি হবে, টর্ক কত 0 হবে। যেমন দেখো এইটা তো আমরা তো তোমার আয়তক্ষেত্র, তো এই যে লুপটা নাকি, তাহলে এই লুপের এটা হচ্ছে ক্রস সেকশন এরিয়া, এটা হচ্ছে ক্ষেত্র ভেক্টর, হ্যাঁ কি না, চৌম্বক ক্ষেত্র কোন দিকে আছে গো, এই বরাবর তো নাকি, এই যে পেনটা আমার ম্যাগনেটিক ফিল্ড এই বরাবর ছিল, তাহলে এরকম করে রোটেট করছে তো নাকি, এরকম করে রোটেট করছে, তাহলে দেখো তাহলে এই বরাবর একটা গেল আর এরকম করে রোটেট করছে নাকি, এই বরাবর একটা ম্যাগনেটিক ফিল্ড, আর ক্ষেত্র ভেক্টর এরকম, এখন কত 90 ডিগ্রি তো, হ্যাঁ কি না, দেখো ম্যাগনেটিক ফিল্ড এরকম আছে, এ যখন দেখো ঘুরতে ঘুরতে, এ যখন দেখো এখানে ঘুরতে ঘুরতে ম্যাগনেটিক ফিল্ড তো সবসময় এরকম, এ যখন ঘুরতে ঘুরতে এরকম চলে আসবে তখন দেখো এদের মধ্যবর্তী কোণ 0, হ্যাঁ কি না, যখন এরকম চলে আসে তখন 90 ডিগ্রি, যখন দেখো ঘুরতে ঘুরতে এরকম চলে যাচ্ছে তখন কি 0 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, অথবা যখন এদিকে চলে আসছে তখন কত 180 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, তখনই কেবলমাত্র দেখো এর উপরে কোনো টর্ক কাজ করবে না। ওকে, তখনই কেবলমাত্র এর উপরে কোন রকম টর্ক কাজ করবে না। ওকে, তাহলে এই যে এরিয়া ভেক্টরটা যখন ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে 0 ডিগ্রি অ্যাঙ্গেল করবে, ঠিক আছে, এই যে এইটা ম্যাগনেটিক ফিল্ড এই বরাবর এরকম ছিল, যখন এরকম হয়ে যাচ্ছে তখন ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে 0 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, অথবা যখন এরকম হয়ে যাচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে 180 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, তখন কোনো রকম টর্ক থাকবে না। ঠিক আছে, তাহলে বলছে কোন কন্ডিশনে টর্ক কাজ করবে না, যখন ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে এর ক্ষেত্র ভেক্টরটা মানে এই যে লুপের
ক্ষেত্রফলটা 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি কোণে থাকবে, তখন কোনো রকম টর্ক কাজ করবে না তার উপরে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখি। দেখো, বৃত্তাকার পরিবাহীর অক্ষের উপর কেন্দ্র থেকে নির্দিষ্ট দূরত্বে চৌম্বক ক্ষেত্রের রাশিমালা নির্ণয় করো এবং সেখান থেকে বৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে, তাই তো? দেখো, এটাও খুব ইম্পর্টেন্ট, বুঝতেই পারছো, এগুলো তো অনেক টাইম লাগে, মানে শুধু এইটার উপরে তোমাকে বোঝাতে গেলে 20-25 মিনিটের উপরে টাইম লাগবে। তো দেখো, আমি যতটা মোটামুটি ঠিকঠাক করে তোমরা বুঝতে পারো সেই মতো করে চলে যাচ্ছি, কারণ তোমরা দেখো এই স্পেসিফিক এক একটার উপরে যথেষ্ট টাইম লাগে। কেমন? চলো ফার্স্টে দেখো, আমি একটা সার্কুলার লুপ আমরা কনসিডার করি। দেখো, এইটা আমার একটা সার্কুলার লুপ তুমি ধরে নাও। ওকে, কারেন্ট কেমন ফ্লো করছে? এই বরাবর, মানে এই বরাবর কারেন্ট ফ্লো করছে, ঠিক আছে? এই বরাবর কারেন্ট ফ্লো করছে। এবার এই বৃত্তাকার লুপের ব্যাসার্ধটা কত? r ধরে নিচ্ছি। ওকে, তাহলে এই লুপ থেকে r দূরত্বে, লুপ থেকে দেখো সাপোজ x ডিসটেন্স ধরে নাও, এই লুপের কেন্দ্র থেকে x দূরত্বে p বিন্দুতে আমাকে কি করতে হবে? চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে। বুঝতে পারছো? বেশ, ফার্স্ট আমরা কি করব বলো, এখানে দুটো পার্ট কনসিডার করি। দেখো, এইটা ধরে নিচ্ছি একটা স্মল dl, কত? dl, হ্যাঁ কি না? বেশ, এবার আমি এইখান পর্যন্ত, আমি যদি এইখানে একটা ম্যাগনেটিক ফিল্ড বের করে, এইখানে শুধু ডাইরেকশন কত হয় আমাকে জানার দরকার নেই, তোমাকে বলছে কত হয় এখানে বের করার দরকার, শুধু ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে হবে সেটা শুধু জানবো, তাই তো? দেখো দেখো আমার কাছে, দেখো এইটা একটা আমার রিং এর মতো, বুঝতেই পারছো, তো এইটাকে দেখো 3D পিকচার হবে, এইরকম করে ঘুরিয়ে এই পয়েন্টে আনতে হবে, নাকি? বেশ, প্রথমে আমরা কি করলাম যে আচ্ছা, তিনটা পেন আমার লাগবে, বুঝতেই পারছো। দেখো, এই বরাবর কারেন্টটা কেমন করে ফ্লো করছে? এই বরাবর কারেন্ট ফ্লো করছে, নাকি না? এই বরাবর কারেন্ট ফ্লো করছে। তাহলে আমি এইখানে একটা ডিএল অংশ কনসিডার করছি, তাহলে ডিএল এর ডাইরেকশন কোন দিকে হবে? এই বরাবর ডিএল হবে, হ্যাঁ কি না? বেশ, এবার এইটা হচ্ছে আর ভেক্টর, মানে এটা একটা পরিবাহীর অংশ, এই পরিবাহী থেকে আর দূরত্বে এইখানে আমার ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কত হবে? শুধু বারে বারে বলছি, ভালো করে বোঝার চেষ্টা করো, এখানে ডাইরেকশনটা কত হবে ম্যাগনেটিক ফিল্ডের? দেখো, ডিএল এদিকে, আর ভেক্টর ওইদিকে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে হবে, মানে তার ডাইরেকশন কোন দিকে হবে? দেখো, তাহলে বায়ো-সাভার্টস ল আমাকে কি বলে? বায়ো-সাভার্টস ল আমাকে কি বলে বলো তো? B equal to mu naught by 4 pi into I of dl vector cross r vector, है কি না? বাই তোমার হচ্ছে গিয়ে r কি হবে? স্কয়ার হয়ে যাবে, है কি না? না, ভেক্টর যখন বলবে তখন r কিউব হয়ে যাবে, তাই না? ওকে, তাহলে dl ক্রস r, তার মানে dl এবং r কে ক্রস করলে তবেই তো ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন পাবো আমি। তাহলে দেখো এখানে dl টা, তাহলে দেখো এইটাকে x অক্ষ বলছি, এটাকে y অক্ষ বলছি, আর এইটাকে z অক্ষ বলছি, বুঝতে পারছি? দেখো, এইটাকে x অক্ষ বলছি, এইটাকে আমি y অক্ষ বলছি, মানে এই যে এইটাকে y অক্ষ বলছি, এটাকে x অক্ষ বলছি, আর এইটাকে z অক্ষ বলছি, তাই তো? ওকে, বেশ, তাহলে এখানে দেখো z অক্ষ বরাবর কে আছে? dl ভেক্টর z অক্ষ বরাবর, দেখো এই পেনটা z অক্ষ বরাবর আছে, তার মানে এইটা তাহলে কি হচ্ছে? z অক্ষ বরাবর যদি হয় তাহলে k ক্যাপ, dl টা হচ্ছে k ক্যাপ, মাথায় রাখো। আর dl থেকে r দূরত্বে, মানে পজিশন ভেক্টর হচ্ছে r ভেক্টর এটা, তাহলে r ভেক্টর কোন দিকে? এদিকে, মানে আমরা x ডিসটেন্স হোক, যাই হোক আমরা ডিসটেন্স হচ্ছি, কত কি অ্যামাউন্ট হলো পরে দেখছি আমরা। তাহলে এটা হচ্ছে r ভেক্টর কোন দিকে? x অ্যাক্সিসের পজিটিভ সাইড, মানে i ক্যাপ, হ্যাঁ কি না? এবার তুমি বলো b ভেক্টর কোন দিকে হবে? b ভেক্টর কোন দিকে হবে? না i ক্যাপ, সরি k ক্যাপ, প্রথমে দেখো d এর মানে k ক্যাপ ক্রস i ক্যাপ, কি হবে বাবু? j ক্যাপ হয়ে যাবে না? k ক্যাপ ক্রস i ক্যাপ সমান কি হবে? j ক্যাপ হয়ে যাবে। গুড, তাহলে j ক্যাপ মানে ম্যাগনেটিক ফিল্ড এইখানে কোন দিকে হবে? দেখো এই দিকে হবে কিনা বলো?
ম্যাগনেটিক ফিল্ড এইদিকে কোন দিকে হবে, আপওয়ার্ড ডাইরেকশন হবে। বেশ, তাহলে এই বরাবর আমার ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হবে গো, এই বরাবর। সাপোজ ডি এর অংশের জন্য ম্যাগনেটিক ফিল্ডটাকে ধরে নিচ্ছি ক্ষুদ্র হবে, ডিবি হবে, ডিবি এই দিকে। ক্লিয়ার? কিন্তু এখানে কি ম্যাগনেটিক ফিল্ড বের করতে পারবো? কেন ম্যাগনেটিক ফিল্ড এখানে বের করতে বলেনি তো। ম্যাগনেটিক ফিল্ড বের করতে বলছে কোথায়, টি পয়েন্টে বের করতে বলছে। তাহলে তুমি এখানে ডিএল থেকে পি ডিসটেন্স এইটা। ক্লিয়ার? এইটাকে আমরা কিছু একটা ধরে নাও, মানে তুমি ইউ টিউ কিছু একটা ধরে নি, ইউ ভেক্টর। ক্লিয়ার? বেশ, তাহলে ডি ভেক্টর ছিল, দেখো এটা 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 মাথায় রাখবে যে তোমার লাইন ছিল এরকম, এটা ছিল বি ভেক্টর, হ্যাঁ কি না? এটা ছিল বি ভেক্টর। যদি এই রকম হয় তাহলে কি হবে, এরকম ছিল তো ম্যাগনেটিক ফিল্ড। এ যদি দেখো থিটা কোণে হেলে, এ যদি তার অনুভূমিকের সঙ্গে থিটা কোণে হেলে, এ দেখো তার ভার্টিক্যাল থেকে থিটা কোণে হেলবে, কারণ এটাতে একটাই সিস্টেম। এ যদি থিটা কোণে এরকম সরে, এও থিটা কোণে সরবে। তাহলে আমরা বলতে পারি কিনা, দেখো এটা এটা যদি থিটা কোণ হয় তাহলে ম্যাগনেটিক ফিল্ডও দেখো তার ভার্টিক্যালের রেসপেক্টিভ মানে এর সাপেক্ষে থিটা কোণে হেলবে, হ্যাঁ কি না? এটা যদি থিটা হয় এটাও থিটা হবে। তাহলে এই এখন এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হলো, দেখো এই ডাইরেকশন বরাবর, ডিবি ভেক্টর বরাবর। তাহলে ডিবি এর এবার উপাংশ এই দিকে, দেখো ডিবি cos থিটা, হ্যাঁ কি না? আর এই বরাবর ডিবি এর উপাংশ কত না, ডিবি sin থিটা। ওকে না, চাপ নেই, বলো। ডিবি এই বরাবর কম্পোনেন্ট কত, ডিবি cos থিটা, এই বরাবর কম্পোনেন্ট হচ্ছে ডিবি sin থিটা, অ্যাক্সিস বরাবর। ক্লিয়ার? চলো নেক্সট। আচ্ছা, এবার এখানে কি করব, ঠিক একই রকম ভাবে আমরা কি করব, এর ঠিক বিপরীতে ডিএল অংশ কনসিডার করলাম, এর ঠিক বিপরীতে ডিএল অংশ কনসিডার করলাম, নাকি না? তাহলে এর জন্য কি হবে, এর জন্য স্বাভাবিক কথা একই রকম ভাবে এর জন্য ম্যাগনেটিক ফিল্ড কি হবে, ডিবি। তোমরা একটু দেখে নিও, কোনো চাপ নেই। দেখো এটা তাহলে মানে উল্টে যাবে, ঠিক আছে? এটা এরকম ছিল, কে ক্যাপটা মাইনাস কে ক্যাপ হয়ে যাবে, যেটা কে ক্যাপ ছিল সেটা কি হবে, মাইনাস কে ক্যাপ হয়ে যাবে। ওই জন্য ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন কি হবে, মাইনাস জে ক্যাপ বরাবর হয়ে যাবে, নাকি না? বেশ, তাহলে এইদিকে তাহলে কিন্তু আমি তো এখানে বের করতে বলেনি, আমাকে বলেছে কোথায়, পি পয়েন্টে বের করতে হবে। তাহলে এ কেও আবার ঠিক একই রকম করে দাও, এও দেখো ঠিক একই অ্যাঙ্গেলে থিটা অ্যাঙ্গেলে বাঁকলো, তাহলে ম্যাগনেটিক ফিল্ডও কি করলো, তার মানে তোমার ভার্টিক্যালের রেসপেক্টে থিটা অ্যাঙ্গেল সরলো। তাহলে এটা হচ্ছে এর ডিএস মানে ডিএল অংশের জন্য ডিবি, তাহলে এই বরাবর তাহলে কত হচ্ছে ডিবি cos থিটা, আর এই বরাবর কত হবে ডিবি sin থিটা। ওকে, ক্লিয়ার? দেখো তাহলে ডিবি sin থিটা গুলো কি হচ্ছে, অ্যাড হচ্ছে, ডি cos থিটা ডিবি cos থিটা গুলো কি হচ্ছে, একে অপরকে ক্যান্সেল আউট করে যাচ্ছে। দেখো পরস্পর বিপরীতমুখী এবং সমান, কেন দেখো এখান থেকে এর ডিসটেন্স যা, এখান থেকেও তো এর ডিসটেন্স তা হবে, ইউ হবে, নাকি বলো? হ্যাঁ, নেক্সট দেখো, তাহলে এটা তো দেখো শুধু ডাইরেকশন বোঝানোর জন্য বলেছিলাম, এটা আমি লিখবো না, ঠিক আছে? তাহলে এবার আমরা লিখবো বায়ো-সাভার্টসের সূত্র অনুযায়ী, বায়ো-সাভার্টসের সূত্র অনুযায়ী, তাই তো? বায়ো-সাভার্ট বায়ো-সাভার্ট, তাই তো? এইটা হবে বায়ো-সাভার্টসের সূত্র অনুযায়ী। ঠিক আছে? বায়ো-সাভার্টের সূত্র অনুযায়ী তাহলে কি হবে, দেখো ডিবি সমান কত হবে, মিউ নট বাই 4 পাই ইনটু আই অ্যামাউন্ট ডিএল, আই ডিএল sin থিটা। দেখো এখানে থিটাটা কত হবে, আমি থিটা এখন বসাচ্ছি না, বাই কি হবে বলো তো, এখান থেকে এর ডিসটেন্স তো, কেন এখানে তো ডিএল, এই ডিএল অংশ থেকে পি বিন্দু দূরত্ব আমরা জানি, একটা তার আছে, এই যে দেখো এইরকম ডিএল অংশ ছিল না, বায়ো-সাভার্ট সূত্র কি বলে, এই ডিএল থেকে আর ডিসটেন্সে পি পয়েন্টে কি না, এটা হচ্ছে ডিএল ভেক্টর,
তাহলে r ডিসটেন্সে p পয়েন্টের তাহলে ম্যাগনেটিক ফিল্ড কত, বাস দেখো বাই কত হবে u কত স্কয়ার হয়ে যাবে কি না, i dl sin থিটা বাই u স্কয়ার। এবার এখানে এই যে থিটাটা কার কার মধ্যে কোণ ছিল, r ভেক্টর এবং dl ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, r ভেক্টর এবং dl ভেক্টরের মধ্যবর্তী কোণ তো ছিল না। তাহলে এখানে দেখো এখানে dl ভেক্টর কোন দিকে, এই যে দেখো লুপের এই বরাবর তো নাকি, dl ভেক্টর তো এরকম ছিল নাকি না, dl ভেক্টর এরকম ছিল তো, r ভেক্টর কোথায় ছিল এরকম ছিল নাকি না, দেখো r ভেক্টর মানে তোমার এলো কি রকম এইরকম তাই তো, কেন p পয়েন্টে আসতে হবে তোমাকে, আমি এরকম সোজা ছিল তাই তো, কিন্তু সোজাতে এখানে তো ম্যাগনেটিক ফিল্ড তৈরি করলে হবে না বা কাউন্ট করলে হবে না, এখানে আসতে হবে এরকম করে। এবার তুমি ভাবো এইটা দেখো এরকম সরছে, এইটা এই পেনটা দেখো এই পেনটার সাপেক্ষে এই পেনটা কেমন এরকম এরকম করে সরছে তো, তাহলে এবার তুমি বলো এদের মধ্যবর্তী কোণের কি পরিবর্তন হচ্ছে, এইটা তো এটা এবং এইটা এদের মধ্যবর্তী কোণ তো দেখো 90 ডিগ্রি আছে, শুধু এ দেখো উপর নিচ হচ্ছে, তাহলে এর মধ্যেকার অ্যাঙ্গেল কি চেঞ্জ হচ্ছে, হচ্ছে না তো, দেখো ভালো করে দেখে রাখো এইটা তো শুধু এরকম এরকম হচ্ছে নাকি, তাহলে এই দুটোর মধ্যে কোনো অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে কি, হচ্ছে না তো, বেশ তাহলে চলো এখানে তাহলে থিটা সমান কত ডিগ্রি 90 ডিগ্রি, ক্লিয়ার। চলো এবার দেখো এটা তো পেলাম, তাহলে আমরা কি লিখতে পারি মিউ নট বাই 4 পাই ইনটু i dl বাই u স্কয়ার নাকি, আবার u মানে কত হবে দেখো u সমান কত হবে, দেখো u এর ভ্যালুটা কি হবে গো, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেখো সমকোণী ত্রিভুজ তো, তার মানে u সমান কত হবে রুট ওভার অফ কত r স্কয়ার প্লাস x স্কয়ার, কত r স্কয়ার প্লাস x স্কয়ার, বেশ পড়ে থাক, তাহলে u স্কয়ার হ্যাঁ u স্কয়ার সমান কত হয়ে যাবে r স্কয়ার প্লাস x স্কয়ার, ক্লিয়ার, বাস পড়ে থাক। এবার আমরা কি বললাম ঠিক একই রকম দেখো db cos থিটা একে অপরকে ক্যান্সেল আউট করে যাবে, db cos থিটা একে অপরকে ক্যান্সেল আউট করে যাবে, শুধুমাত্র sin থিটা কম্পোনেন্ট গুলো অ্যাড হয়ে যাবে। দেখো এখানে আমি দেখো দুটো অংশ কনসিডার করেছিলাম, তাই db sin থিটা দুবার লিখেছি, দেখো এটা কিন্তু আমি অনেকগুলো অংশ কনসিডার করতে পারি, এর ঠিক বিপরীতে আবার d এর অংশ এটা হতে হবে, আবার এই অংশের বিপরীতে এটা হতে পারে, এই অংশের বিপরীতে এটা হতে পারে, তাহলে পরস্পর দেখো cos থিটা কম্পোনেন্ট গুলো কেটে যাচ্ছে, শুধুমাত্র sin গুলো অ্যাড হয়ে যাচ্ছে নাকি, শুধুমাত্র sin থিটা কম্পোনেন্ট গুলো অ্যাড হয়ে যাচ্ছে। তার মানে আমরা কি বলতে পারি যে p বিন্দুতে তোমরা একটু ভাষাগুলো লিখে রাখবে, ঠিক আছে, যে db এর cos থিটা তৈরি হলো sin থিটা তৈরি হলো, সেই ভাষাগুলো তোমরা একটু দিয়ে রাখবে, কেমন। চলো তাহলে p বিন্দুতে লব্ধি চৌম্বক ক্ষেত্র কত হবে না, তাহলে b সমান কত হবে সামেশন ওভার অফ db sin থিটা নাকি না, কেন sin থিটা গুলো তো অ্যাড হচ্ছে cos থিটা গুলো তো কেটে যাচ্ছে, তাহলে আবার এই ত্রিভুজ থেকে sin থিটা সমান কত হবে, এই ত্রিভুজ থেকে sin থিটা সমান কত হবে, দেখো এখানে পারপেন্ডিকুলার কোণটা r বাই u হবে কিনা বলো, কি গো এটা তো r লম্ব বাই অতিভুজ, বাস ভ্যালু করো, তাহলে db এর ভ্যালু বসাও, তাহলে মিউ নট বাই 4 পাই ইনটু i dl বাই u স্কয়ার, এটা সামেশন ওভার দাও, আচ্ছা u স্কয়ার এর ভ্যালু কত হচ্ছে না r স্কয়ার প্লাস x স্কয়ার ইনটু sin থিটা r বাই u সমান কত না r স্কয়ার প্লাস x স্কয়ার টু দি পাওয়ার হাফ, মানে রুট ওভার অফ r স্কয়ার x স্কয়ার হবে, ক্লিয়ার। চলো তাহলে হয়েছে, দেখো তাহলে এখানে কি করব, তাহলে b সমান এত, নেক্সট দেখো
এখানে মিউ নট বাই 4 পাই করতে পারি ইনটু আই। দেখো ডিএল কে সামেশন করলে কত হবে, ডিএল 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 যোগ করে করে কি হবে 2 পাই আর হয়ে যাবে না। তাহলে আমরা কি লিখতে পারি, সামেশন ওভার অফ ডিএল সমান কত 2 পাই আর। ক্লিয়ার? এবার ভ্যালু পুট করো, তাহলে ইনটু 2 পাই আর ইনটু আবার দেখো সামনে আর আছে মানে আর স্কয়ার বাই এটাকে কি লিখতে পারি আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার টু দি পাওয়ার 3/2। ক্লিয়ার? দেখো পাই পাই কাটা 2 2 কাটা, তাহলে আমরা লিখতে পারি দেখো মিউ নট আই বাই 2 ইনটু আর স্কয়ার বাই আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার টু দি পাওয়ার 3/2। ওকে, তাহলে এখানে b সমান কত হলো গো, b সমান এখানে ম্যাগনেটিক ফিল্ড কত যে মিউ নট আই বাই 2 ইনটু আর স্কয়ার বাই আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার টু দি পাওয়ার 3/2 ইকুয়াল টু b। ঠিক আছে, তাহলে b ইকুয়াল টু এটা, তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ড কত সেখানে এটা। ক্লিয়ার? নেক্সট বলেছে দেখো এবং সেখান থেকে বৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করো। দেখো বৃত্তের কেন্দ্রে মানে কত, এখানে ম্যাগনেটিক ফিল্ড বের করতে বলছে, তাহলে এখানে x এর মানটা কত বসাবো 0 বসাবো, এই p টাকে আমরা এইখানে আমি ও পয়েন্টে আমরা বসাতে চাইছি, তাই তো? তার মানে x এর ভ্যালুকে 0 করে দিতে হবে। তাহলে দেখো বৃত্তের কেন্দ্রে x ইকুয়াল টু তাহলে কত 0, তার মানে ম্যাগনেটিক ফিল্ড কত হবে মিউ নট আই বাই 2 উপরে কত আর স্কয়ার, নিচে দেখো x এর জায়গায় যদি 0 বসে তাহলে কত আর কিউব হয়ে যাবে না, তাহলে এটা কাটা, তাহলে দেখো মিউ নট আই বাই 2 আর হয়ে যাবে না, মিউ নট আই বাই 2 আর মিউ নট আই বাই 2 আর। ক্লিয়ার? তাহলে b ইকুয়াল টু মিউ নট আই বাই 2 আর। ওকে, চলো তাহলে বৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কত হলো সেটাও পেলাম, আর p পয়েন্টে চৌম্বক ক্ষেত্র কত হলো ওটাও পেলাম। ওকে, নেক্সট। আচ্ছা, এরপরে চলো গ্রুপ ডি, মানে এটা হচ্ছে 5 মার্কসের কোশ্চেন, এটা হচ্ছে মার্কস 5। ক্লিয়ার? দেখো তাহলে দেখো 18 এ প্রথমে দেখো এটা কি বলবো, গতীয় তড়িৎচালক বল বলতে আমরা কি বুঝি, হ্যাঁ কি না? গতীয় তড়িৎচালক বল বলতে দেখো বলবে কোন একটা পরিবাহী, ঠিক আছে, কোন একটা পরিবাহী সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে সাপোজ এইটা এটা ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন ধরে নাও, মানে ডাউনওয়ার্ড ডাইরেকশন। ক্লিয়ার? সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি একটা নির্দিষ্ট বেগে যদি গতিশীল হয়, কি বললাম, কোন একটা পরিবাহী যদি নির্দিষ্ট গতিবেগে বা ভেলোসিটিতে যদি ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে যদি প্রবাহিত হয় বা যদি মুভ করে, তাহলে কি করব যে যদি সে মুভ করে তাহলে এই পরিবাহীর উপর যে তড়িৎচালক বল আবিষ্ট হয় তাকে বলবো মোশনাল ইএমএফ বা গতীয় তড়িৎচালক বল। তাহলে সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে কোনো একটা পরিবাহী যদি একটা নির্দিষ্ট বেগে প্রবাহিত হয় বা মানে গতিশীল হয়, তখন এই পরিবাহীটার উপরে যে তড়িৎচালক বল ইনডিউসড হবে, যে ইএমএফ ইনডিউসড হবে, তাকে আমরা গতীয় তড়িৎচালক বল বলবো। ক্লিয়ার? তোমরা একটু লিখে নাও, সাজিয়ে নাও। ওকে, নেক্সট। এসি বর্তনীতে রোধের পরিবর্তে চোখ কয়েল ব্যবহারের সুবিধা কি? দেখো এটাও খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা কনসেপচুয়াল। তো আমরা চোখ জিনিসটা আগে কি একটু বুঝে নিই। দেখো চোখ কয়েল, তাই তো? চোখ কয়েল জিনিসটা কি একটু দেখি। দেখো চোখ কয়েল হচ্ছে বর্তনী এমন একটা সার্কিট যেখানে ইন্ডাকটেন্সটা হচ্ছে হাই, ইন্ডাকটেন্সটা অনেকটা হাই এবং রেজিস্ট্যান্সটা হচ্ছে অনেকটা লো। কি বলে বোঝাতে পারছি? তাহলে চোখ কয়েলটা কি না, যে মানে এটা একটা মানে তোমার হচ্ছে ইন্ডাক্টর এবং রেজিস্টর, ঠিক আছে, তারা একটা সিরিজে থেকে যে
মানে তোমার সার্কিটটা মানে ফর্ম করে তাকে আমরা চোক কয়েল বলছি, ঠিক আছে। তো এখানে কি প্রিন্সিপালকে মেইনটেইন করে না, এখানে ইন্ডাকটেন্সটা অনেকটা হাই এবং রেজিস্ট্যান্সটাকে অনেকটা লো করা হয়, যার ফলে কি হবে, দিয়ে এসি সোর্সের মধ্যে যদি এই চোকটাকে লাগানো হয় তাহলে এখানে কারেন্টকে কন্ট্রোল করতে পারবে। কি বললাম বুঝতে পারলে? কারেন্টটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। এই কারেন্টটাকে কন্ট্রোল করতে পারছে আমরা যেরকম দরকার, কারেন্টটাকে যেরকম আমাদের রিকোয়ার সেই রকম কারেন্ট এই সার্কিট ফ্লো করাবে, বুঝতে পারছি। যার ফলে এখানে পাওয়ার লসটা অনেকটাই কমে যাবে, পাওয়ার লস অনেকটাই কমে যাবে, স্বাভাবিক কথা, যেরকম কারেন্ট দরকার ওই রকম আমি কন্ট্রোল করছি কারেন্টটাকে, তাহলে পাওয়ার লস এখানে থাকবে না, পাওয়ার লস হচ্ছে অনেকটা লো, মানে পাওয়ার প্রায় লস হয় না বললেই চলে, ঠিক আছে। তার জন্য দেখো আমরা এসি কারেন্টে বা এসি বর্তনীতে শুধুমাত্র একটা রোধ না লাগিয়ে চোক কয়েল আমরা ব্যবহার করি, ঠিক আছে। যেখানে ইন্ডাকটেন্সটা হচ্ছে হাই, রেজিস্ট্যান্সটা হচ্ছে লো এবং কারেন্টকে সে কন্ট্রোল করতে পারে, আমরা এই কয়েল লাগিয়ে কি করব, সার্কিটের মধ্যে কারেন্টটাকে আমি কন্ট্রোল করতে পারবো, তাই তো। কারেন্টটাকে কন্ট্রোল করতে পারছি যেহেতু, তাই আমরা বলতে পারি পাওয়ার বেশি লস হবে না, হ্যাঁ কি না। তাহলে পাওয়ার লসটাকে কমাচ্ছি, যার ফলে এনার্জি আমার কম মানে কম খরচ হচ্ছে, হ্যাঁ কি না, যার ফলে অনেকটা বেশি বেনিফিট আমাদের হবে। তো ওই জন্য আমরা রেজিস্ট্যান্স শুধুমাত্র না লাগিয়ে চোক কয়েল ব্যবহার করব। এবার তোমরা বলবে স্যার এর অ্যাপ্লিকেশন কোথায় কোথায় দেখতে পাও? দেখবে আগেকার দিনে না যখন টিউব লাইট হতো, তাই তো, এই টিউব লাইটের দুদিকে দুটো চোক, এরকম চোক কয়েল লাগানো থাকতো, বুঝতে পারলে। আগে টিউব লাইটের দুদিকে চোক কয়েল গুলো লাগানো থাকে, ক্লিয়ার। তো অ্যাডভান্টেজটা বোঝা গেল, রেজিস্ট্যান্স, শুধু রেজিস্ট্যান্সের থেকে আমরা চোক কয়েল কেন ইউজ করব, ঠিক আছে। নেক্সট চলো, নেক্সট কি দেখো, সি দাগে এলসিআর বর্তনীতে শ্রেণী সংযোগে আর এর মান হচ্ছে গিয়ে কত, 400 ওহম, তারপরে ইন্ডাকটেন্সটা হচ্ছে কত তোমার 100 মিলি হেনরি, ক্যাপাসিটরটা কত 1 মাইক্রোফ্যারাড। এই সংযোগকে তাহলে 25 sin 200t ভোল্ট মানে উৎসের সঙ্গে যুক্ত করা হলো। শীর্ষ প্রবাহ মাত্রা ও ব্যয়িত ক্ষমতার মান নির্ণয় করো। আচ্ছা, শীর্ষ প্রবাহ তাহলে আই নট আগে বের করতে হবে, তাই তো, আর হচ্ছে ব্যয়িত ক্ষমতা, হ্যাঁ, পাওয়ার কনজাম্পশনটা কত হবে, ভালো কথা। দেখো প্রথমে আমরা চলে আসি শীর্ষ কারেন্টের শীর্ষ মান বলতে আই নট, নাকি আই নট সমান কত হবে না, বর্তনীতে পাওয়ার সাপ্লাই পিক ভ্যালু ভি নট বাই টোটাল বর্তনীর ইম্পিডেন্স বা রেজিস্ট্যান্স, টোটাল বর্তনীর রেজিস্ট্যান্স কত জেড ধরে নিচ্ছি। এলসিআর সার্কিট যখন করবে, যখন ম্যাথমেটিক্স করবে, একটা ফিগার, ফেজর ডায়াগ্রামের একটা ফিগার তুমি মাথার মধ্যে পুরো সেট করে রাখো, ঠিক আছে। কি হবে সেটা দেখো, এই ফিগারটা সব সময় আগে যেরকম কোশ্চেন আসুক না কেন এই ফিগারটা এঁকে ফেলবে, তুমি ফিগারটা এঁকে ফেলে দেবে, দেখবে অর্ধেক অঙ্ক সব সেখানে। দেখো এইটা একটা সমকোণী ত্রিভুজ আঁকবে, ঠিক আছে। তো এটাকে তোমরা দেবে আর এইটাকে ওমেগা এল মাইনাস ওমেগা সি, বুঝতে পারলে এইটা, আর এইটাকে ধরবে জেড, এইটাকে ধরবে থিটা, এটাকে ফেজ বলবে, এই ভূমিটাকে আর ধরবে রেজিস্ট্যান্স হবে, আর এটাকে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের ইম্পিডেন্সের মানে তোমার মাইনাস ভ্যালু, আর এইটা হচ্ছে জেড, জেডটা হচ্ছে অতিভুজ, বুঝতে পারলাম। দেখো অর্ধেক অঙ্ক সব এখানেই হয়ে যাবে, দেখবে। এবার জেড দেখো তোমাকে আর বেশি মাথায় রাখতে হবে না যে জেড কি, দেখো অতিভুজ, আমরা কি করব, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বাস কাজ শেষ। তাহলে এখানে জেড সমান কত হবে, জেড সমান দেখো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার না, আর স্কয়ার প্লাস এখানে ভূমি মানে তোমার লম্বটা কত ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি, তাই তো, এটার হোল স্কয়ার, ক্লিয়ার, ভ্যালু বসাও। আবার দেখো এখানে পাওয়ার সাপ্লাই কথা বলে দিয়েছে 25 sin of 200t, তাহলে আমরা কি জানি v ইকুয়াল টু v নট sin of ওমেগা t, তাহলে এখানে v নট কে তুলনা করলে তাহলে কত পাবো, v নট সমান কত পেয়েছি এর সঙ্গে যদি মানে তুলনা করি তাহলে 25 ভোল্ট হবে, হ্যাঁ কি না।
বেশ, এবার আমাকে কি কি বের করতে হবে, বাস এখানে ভ্যালু পুট করব, দিয়ে বের করা হবে। আচ্ছা, ওমেগা ইনটু এল আগে বের করে ফেলি, ওমেগা ইনটু এল। দেখো ওমেগা এখানে কত, এখানে দেখো এখান থেকে কম্পেয়ার করলে ওমেগা কত পাচ্ছি 2000 নাকি, বাস তাহলে দেখো 2000 ইনটু এল এর মান কত গো 100 মিলি হেনরি, তাই তো? তার মানে এটাকে হেনরিতে নিয়ে গেলে তাহলে কত 0.1 হাজার দিয়ে, হ্যাঁ ঠিক আছে 0.1, তাহলে 0.1 তার মানে এটা হচ্ছে দেখো 200, এটা হচ্ছে 200 নাকি। বেশ, তাহলে W আর ওমেগা এল হচ্ছে 200, আবার 1 বাই ওমেগা সি সেটা আবার কত দেখো 1 বাই ওমেগা সি, তো তাহলে ওমেগার ভ্যালু দেখো 2000 ইনটু সি এর ভ্যালু কত 1 মাইক্রোফ্যারাড, তাহলে 10 টু দি পাওয়ার -6 নাকি না। তাহলে উপরে গেলে কত হবে গো, উপরে গেলে 6, আচ্ছা উপরে কিউব হবে মানে 1000 বাই 2, তাহলে 500 হলো, এটা হচ্ছে 500। বেশ, আর এর মান তো জানি, এবার ভ্যালু বসিয়ে দাও। দেখো 25 বাই জেড এর ভ্যালু তাহলে কত √12, আচ্ছা আর এর ভ্যালু কত 400, তাহলে 400 এর স্কয়ার প্লাস এটা তাহলে কত 200 মাইনাস 500, দেখো সামনে ভেতরে নেগেটিভ আসছে কিন্তু দেখো স্কয়ার আছে না, নেগেটিভটা পজিটিভ হয়ে যাবে, নো ডাউট। ওকে, তাহলে 25 বাই এই পার্টটা কত দেখো ক্যালকুলেট করে নাও, তাহলে √12 400 স্কয়ার প্লাস এটা 3, তাই তো? এটা হচ্ছে 500 আচ্ছা √12, তাহলে টোটাল হচ্ছে 500 ভ্যালু, ঠিক আছে? টোটাল হচ্ছে 500, তাহলে এটা চলে আসো 500 নাকি, উপরে 25 আছে, তাহলে আই নট সমান তাহলে কত, আচ্ছা 25 2 এ 50 20, তাই তো? তাহলে 0.5 হবে, তাই তো? চলে আসো না 25 বাই 500, তাহলে 25 2 এ 50, তাহলে চলে আসো কত হবে 0.05 হবে না, তাহলে 0.05 হবে, ঠিক আছে? তাহলে অ্যাম্পিয়ার 0.05 অ্যাম্পিয়ার, ক্লিয়ার? তাহলে গেল আই নট সমান কত 0.05 অ্যাম্পিয়ার পেয়ে গেলে। নেক্সট এবার চলে এসো ব্যয়িত ক্ষমতা। দেখো ব্যয়িত ক্ষমতার ফর্মুলা কি জানি আমরা, সেটা আগে ফর্মুলা লিখি, তারপরে আমরা ওই মতো করে এগোবো। ব্যয়িত ক্ষমতা P সমান কি ছিল মাথার উপরে পাওয়ার এভারেজ সাইন দাও, V নট I নট বাই 2 ইনটু cos থিটা। তাহলে ওই ফিগার থেকে cos থিটার ভ্যালু বের করে ফেলবি, এই ফিগার থেকে, তাই তো? দেখো এই ফিগার থেকে তাহলে cos থিটা সমান কত হবে গো r বাই z হবে না, তাহলে r বাই z, তাহলে r এর মান কত 400 নাকি, z এর ভ্যালু কত এসেছে, টোটাল z এর ভ্যালু দেখো 500 এসেছে না, ও তাহলে 4/5 করে থাক, তাহলে v নট কত 25, v নট 25 এসেছে, i নট কত পেয়েছি, i নট সমান 0.05 পেয়েছি, বাই কত পেয়েছি 2, cos থিটার ভ্যালু কত পেয়েছি 4/5 পেয়েছি, বাস কাটাকুটি করো, এটা 5 নাকি 4 সরি 2, তাহলে 2 5 এ 10 হলে তাহলে 0.5 হয়ে যাবে, 0.05 ছিল 10 প্রোডাক্ট হচ্ছে না, তার মানে কত 0.5 পাওয়ারের একক কি ওয়াট, তাহলে ব্যয়িত ক্ষমতা কত আছে 0.5 ওয়াট, ক্লিয়ার 0.5 ওয়াট। তো দেখো এইটা হচ্ছে তোমার ব্যয়িত ক্ষমতা আর শীর্ষ প্রবাহ হচ্ছে 0.05 অ্যাম্পিয়ার আর পাওয়ার মানে ক্ষমতা ব্যয় কত হচ্ছে 0.5 ওয়াট, ক্লিয়ার? দেখো তো এটা ছিল দেখো তোমাদের কমপ্লিট সেট, ঠিক আছে? বুঝতেই পারছো। নেক্সট, তো থ্যাংক ইউ एवरीवन, তোমরা এতক্ষণ কনসেন্ট্রেট করে ক্লাস করলে, ঠিক আছে? দেখো এই সেটটা ছিল অনেকটা থিওরিটিক্যাল কোশ্চেন, ওই জন্য অনেকটা টাইমও লাগলো, কিছু করার নেই, তোমরা বুঝতেই পারছো। তো থিওরিটাকে আমি যত রকমের ভাবে ডিটেলসে করানো যায় করিয়েছি, ঠিক আছে?
তো তোমরা দেখো বেশি কেউ স্কিপ করবে না, কারো যদি দেখো হয়ে গেছে তাহলে তোমরা একটু স্পিড বাড়িয়ে নাও, দিয়ে মোটামুটি দেখো, কোনো চাপ হবে না। আর যারা মোটামুটি ঠিকঠাক বুঝতে পারছো না, ঠিক আছে, তারা একটু স্লোতে দেখবে, এত ফাস্ট দেখতে যেও না, ঠিক আছে। আর একটু টাইম লাগছে, এটাতে টাইম লাগবে, কিছু করার নেই। দেখো 20 মার্কস না, আরো অনেক অপশন রয়েছে, অনেক প্রত্যেকটা কোশ্চেনে তো অল্টারনেটিভ রয়েছে, তাই না? তো যাই হোক, তোমরা একটু ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে। আমরা নেক্সট ভিডিওতে দেখা হবে। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করো, ঠিক আছে, লাইক করো, কমেন্ট করো। ক্লিয়ার? টাটা।